আমাদের প্রথমেই আছে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য, তাই না? তোমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো বাচ্চারা, যে বাংলাদেশের উন্নয়ন। আচ্ছা, আর বাচ্চারা আরো কেউ কেউ দেখলাম কমেন্ট করেছো, তোমাদের কমেন্ট গুলো একটু আমি দেখি। কে কি কমেন্ট করেছো? আচ্ছা, স্যার আজ কোন চ্যাপ্টারে ক্লাস হবে আজকে? তোমার এই যে সামনে যে চ্যাপ্টার দেখতেছো তোমরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার স্কুলের নামগুলো অনেক সুন্দর। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশ ও ভারসাম্য, এটা হবে। এবং এরপরে 13 নম্বর চ্যাপ্টারের পরে যে আরেকটা আছে, 14 নম্বর চ্যাপ্টার, সেটাও হবে। ঠিক আছে, তো চলো আমরা ইনশাল্লাহ শুরু করে দিই। আচ্ছা, যাদের নাই আর কি করার, যার নাই সে থাকো, একটু পড়াশোনা করো, সমস্যা নাই। আচ্ছা, এই যে 13 নম্বর চ্যাপ্টার এবং 14 নম্বর চ্যাপ্টার আজকে তোমাদের পড়াবো, যেহেতু রিভিশন ক্লাস, ধীরে ধীরে সবগুলা চ্যাপ্টারই যায়, তাই না? আসলে তোমাদের আলী স্যার, তার আজকে বিয়ে, বুঝছো? ও হুমায়রা, তাই তোমার কোন চ্যাপ্টার আছে বলো? তোমাদের কোন চ্যাপ্টার আছে আমাকে একটু বলো, কোন চ্যাপ্টার আছে বলো? আচ্ছা, কার কার এই চ্যাপ্টার আছে বলো? বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য, এটা কার কার আছে একটু আমাকে জানাও। একটু আমাকে জানাও যে এই অধ্যায়টা কার কার আছে, একটু আমাকে জানাও। একটু আমাকে জানাও যে এই অধ্যায়টা কার কার আছে। আচ্ছা, একজনের পেয়েছি, বুঝছো তো, একজনের আছে। আর কারো কি আছে একটু আমাকে জানাও তাড়াতাড়ি। থার্ড নাম্বার আমার নয়, মাত্র একজনের পেলাম, তাই না? আচ্ছা, কার কার আছে? আহ আচ্ছা, আমার আছে অথই, তুফাইল, 1 2 3 14, আচ্ছা 14 নম্বর চ্যাপ্টার আছে। আচ্ছা, তো এটা পড়াই যেহেতু একজনের আছে, এটা পড়াই। আচ্ছা, আর কোন চ্যাপ্টার আছে তোমার? 3 নম্বর। আচ্ছা, এখন আমাকে একটু বলো তোমাদের কোন কোন চ্যাপ্টার আছে বলো। 3 নাম্বার, মানচিত্রের গঠন ও ব্যবহার, এটা তোমাদের আলী স্যার পড়িয়েছেন না? মানচিত্রের গঠন ও ব্যবহার। হ্যাঁ, প্রাকৃতিক। আচ্ছা, 14 নম্বর অধ্যায় কার আছে বলো? 14 নম্বর অধ্যায় কার আছে বলো, একটু আমাকে জানাও। 14 নম্বর অধ্যায় কার আছে? 14 নম্বর চ্যাপ্টার তোমরা একটু এভরি ওয়ানে আমাকে বলো। আমার আছে। আচ্ছা, তার মানে 14 নম্বর চ্যাপ্টার দুজনের পাইলাম। আর কারো আছে? 3 জনের। হুমায়রার নাই আবার। আচ্ছা, এখন কি আর করার, দেখা যায় একজনের থাকে আর একজনের থাকে না। তো যেহেতু মোটামুটি তোমাদের অনেকেরই নাই আবার। আচ্ছা, যাই হোক, তো চলো শোনো, তোমাদের তো আগের অধ্যায়গুলো ক্লাস হয়েছে, তাই না? তো যেগুলা হয় নাই সেগুলাই আমি ধরতেছি। এর আগের দিন দেখলাম তোমাদের মোটামুটি এই দ্বাদশ অধ্যায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য হয়েছে। তা আমি 13 নম্বর অধ্যায় থেকে শুরু করি, 13 আর 14 নম্বর আমি পড়াবো, এবং যদি সময় পাই 15 নম্বর অধ্যায়ও পড়িয়ে দিব, ঠিক আছে? তো 13 নম্বর থেকে শুরু করি, 13-র পরে 14 নম্বর অধ্যায় পড়াবো। আচ্ছা, যাদের হয়তো ফাইনাল সিলেবাসে নেই, এসএসসি তো আছে, তাই না? তো এসএসসির জন্য পড়ে নাও। 4 নম্বরটা বাকি আছে, 4 নম্বর কি অধ্যায়? আচ্ছা, 4 নম্বর, আচ্ছা ঠিক আছে, তোমাদের 4 নম্বর পড়াবো। 4 নম্বরটা কার কার আছে বলো? 4 নম্বর কার কার আছে বলো? 4 নম্বরই পড়াবো। যদি বলো তাহলে 4 নম্বর কি সবার আছে, একটু জানাও। আমাকে একটু জানাও 4 নম্বর কি সবার আছে নাকি। আচ্ছা, অনেকেরই আছে আবার অনেকের নাই। মানে যাই হোক, এখন তোমাদের যেহেতু সবাই বিভিন্ন স্কুল থেকে, তাই না? তো তোমাদের 4 নম্বর তোমাদের আলী স্যার পড়াবেন, আমি তোমাদের আজকে যে অধ্যায়টা টার্গেট রেখেছি সেটাই পড়াই, ঠিক আছে? আর যদি চাও যে সবাই বলো, 4 নম্বর চ্যাপ্টার কি আমি পড়াবো তোমাদের? 4 নম্বরে কি কি আছে? আচ্ছা, 3 জন বলেছো যে স্যার পড়ান, তাহলে আমি তোমাদের, আচ্ছা ঠিক আছে, তো চলো। আচ্ছা, চলো তোমাদের 4 নম্বর অধ্যায় আমি শুরু করি, যেহেতু 4 নম্বর চ্যাপ্টার অনেকেই বলতেছো
আহ আচ্ছা শোনো, আমি একটা কথা বলি তোমাদের। আজকে আমি সাধারণত যে চ্যাপ্টার গুলা পড়াতে মনে করো যে মেইনলি এসেছি সেটা পড়াই, যদি সময় থাকে আমি 4 নাম্বার চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? তো প্যারা নাই, তোমাদের ক্লাস হবে। এমন না যে তোমাদের এমন একটা চ্যাপ্টার বাদ দিয়ে নতুন কোনো চ্যাপ্টার হবে, ঠিক আছে? তো প্যারা নাই, আমি তোমাদের 14 নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছি, যেহেতু 13 নাম্বার চ্যাপ্টার মাত্র একজনের আছে, তো আমি 14 নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছি, ঠিক আছে? তো চলো এটা পড়াই। না, একবার 13 14 পড়াই যায়, কারণ আবার পড়াইতেই হবে, তো 13 নাম্বার চ্যাপ্টারই পড়াই। পড়ায় বেশিক্ষণ লাগবে না, একটু ধৈর্য ধরো, তারপরে ইনশাল্লাহ আমরা পরের অধ্যায়ে যাব, ঠিক আছে? আরো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবা যে স্যার এখানে আমার সমস্যা রয়েছে। দেখো, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য, আমি এটা দিয়ে শুরু করতেছি, যেহেতু আজকে তোমাদের আলী স্যার নাই আর তোমাদের সিলেবাস আমার কাছে ছিল না। তো চলো আমরা এটা ইনশাল্লাহ শুরু করি। তো দেখো, উন্নয়ন, আর একটা কথা বলি আপু, তোমাদের হয়তো ফাইনাল পরীক্ষায় কারো এই অধ্যায় আছে বা কারো ওই অধ্যায় আছে, বাট বার্ষিক পরীক্ষায় কিন্তু তোমাদের সবার সবকিছুই আছে, তাই না? মানে এসএসসি পরীক্ষা যেটা, তো সেই জন্য সবগুলো অধ্যায় সম্পর্কে জানতে হবে। তো এই চিন্তা ভাবনা করে পড়ো। ওকে, তো চলো আমরা 13 নম্বর অধ্যায় থেকে শুরু করি। দেখো, 13 নম্বর অধ্যায়ে কি বলেছে প্রথমে, আমরা যদি একটু খেয়াল করি, বাংলাদেশের বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিবেশের ভারসাম্য। আচ্ছা, আমি যদি এক কথায় বলি, আসলে উন্নয়ন বলতে কি বোঝায়? উন্নয়নের প্রকারভেদ কিন্তু অনেক রকম আছে, বুঝছো? এই উন্নয়ন হইতে পারে আমাদের অবকাঠামোগত উন্নয়ন, হইতে পারে আমাদের আর্থিক উন্নয়ন, হইতে পারে আমাদের পারিবারিক উন্নয়ন। কিন্তু এই ক্ষেত্রে উন্নয়নটা মূলত আমাদের অবকাঠামো ভিত্তিক উন্নয়নের কথা বলা হয়েছে। কি কাঠামো বাচ্চারা? অবকাঠামো, ঠিক আছে? অবকাঠামো উন্নয়ন, অবকাঠামোর মোর উন্নয়ন, উন্নয়ন। তো দেখো কি আছে, প্রাকৃতিক পরিবেশ একটি উপাদান, একটি অপরটির উপর নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশের প্রতিটি উপাদান কি একটি অপরটির উপর নির্ভরশীল, ঠিক আছে? উদ্ভিদ, ক্ষুদ্রজীব, প্রাণী, মানুষ প্রত্যেক পরিবেশেই একটি সহনশীল অবস্থায় বসবাস করে। তারা পরিবেশের সহনশীল অবস্থায় পরিবর্তন বলে হয় নির্ভরশীলতা ব্যাহত হয়। যে কোনো দেশের জন্য উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন নির্ভর করে অর্থনৈতিক কার্যাবলীর উপর, যা আমাদের দেশের এখনো প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। তাই অর্থনৈতিক উন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ড সবকিছু করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা, টেকসই উন্নয়নের পরিবেশ সম্মানিত করে গড়ে তুলতে হবে। দেখো, এখানে আসলে যেটা আমাদের বুঝিয়েছে, আমি যদি তোমাদের একটু বলি বাচ্চারা, সেটা হলো আমাদের এই যে দেশটা আছে, তাই না? এই যে আমাদের দেশটা আছে, এই দেশটা কিন্তু দুই ভাবে অর্থ উপার্জন করে থাকে। একটা হলো প্রাকৃতিক সম্পদের উপরে, আর একটা হলো মানব সম্পদের উপরে, ঠিক আছে? একটা কি প্রাকৃতিক সম্পদ এবং আরেকটা হলো মানব সম্পদ। একটা কি বাচ্চারা? প্রাকৃতিক সম্পদ এবং আরেকটা হলো মানব সম্পদ। মানব সম্পদ, ঠিক আছে? একটা হলো প্রাকৃতিক সম্পদ এবং আরেকটা হলো মানব সম্পদ। তো দেখো, প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ হলো এই যে আমাদের দেশে সোনা, তারপরে মনে করো তেল। আমরা কিন্তু প্রাকৃতিক সম্পদ বলতে শুধু এইগুলাই বুঝি, কিন্তু না, প্রাকৃতিক সম্পদ তোমার দেশের নদী, তোমার দেশের কি বাচ্চা? নদী, খাল, বন, এগুলা কি আমাদের প্রাকৃতিক সম্পদ। চিন্তা করো, নদী থেকে আমরা মাছ পাই, পানি পাই, খাল থেকেও কি আমরা যাতায়াতের সুবিধা পাই, বন থেকে আমরা কাঠ পাই এবং আরো অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো পাই। এবং মানব সম্পদ বলতে কি বোঝায়? এই যে আমরা মানবেরা, মানে আমরা মানুষেরা, তাই না? এই মানুষেরা কি করে থাকি? আমরা কিন্তু আমাদের পরিবারের জন্য বা পরিবেশের জন্য কাজ করে থাকি, এবং এই কাজ দ্বারাও কিন্তু আমাদের দেশের উন্নয়ন হয়। তুমি চিন্তা করো, একটা দেশের
যদি মানবই না 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 থাকে তাহলে সেই দেশের কি কোনো উন্নয়ন হবে? বা সেই দেশের মানব যদি অলস হয় বা কোনো কাজ করতে অক্ষম হয় তাহলে সেই দেশের কি উন্নয়ন হবে? এখন আমাদের দেশে অনেক জমি রয়েছে। ঠিক আছে? অনেক জমি রয়েছে। কিন্তু এই জমিটা তোমার চাষাবাদ করার জন্য মানুষ নেই বা উপযুক্ত মানুষ নেই। বা কি নেই বাচ্চারা? উপযুক্ত মানুষ নেই। তাহলে এই দেশের উন্নয়ন কিভাবে হবে? হওয়া কিন্তু পসিবল না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের যদি উন্নয়ন দরকার হয় তাহলে প্রাকৃতিক পরিবেশের যেমন সুরক্ষা দরকার তেমনি মানব সম্পদেরও সুরক্ষা দরকার। তাহলে আমাদের এই যে উন্নয়নগুলো হয় এগুলো কিভাবে করতে হবে? অবশ্যই প্রাকৃতিক সম্পদকে মনে করো যে মাথায় রেখে করতে হবে। ফর এক্সাম্পল ধরো এটা আমাদের বন, এখানে অনেক গাছপালা আছে, এখান থেকে সোজা একটা রাস্তা যাবে। এখন রাস্তা যাওয়ার জন্য মাঝখান থেকে অনেক বন কাটা হলো বা গাছপালা কাটা হলো। তো এই গাছগুলা আমাদের কি করতে হবে? আবার রোপণ করতে হবে, রাস্তার দুধার দিয়ে গাছ রোপণ করে এই ক্ষতি পুষিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের যেমন উন্নয়ন হবে তেমনি মনে করো বনায়নও হবে। বুঝতে পেরেছো তোমরা সবাই? তো এই যে উন্নয়নের ব্যাপারটা যেখানে বলা হয়েছে এই জিনিসগুলো আমরা এখন জানবো। দেখো, সর্বপ্রথম রয়েছে উন্নয়নের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্য। দেখো, উন্নয়ন সাধারণত কোন কোন ক্ষেত্রে হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা যদি আমি তোমাদের বলি সেটা হলো সর্বপ্রথম হলো কৃষি ক্ষেত্র, তারপরে কি শিল্প ক্ষেত্র, তারপরে যোগাযোগ ক্ষেত্র, তারপরে বাসস্থান ক্ষেত্র। এই চারটা ক্ষেত্র মেইন আমাদের উন্নয়নের ক্ষেত্রে। ঠিক আছে? তোমরা জাস্ট একটু চিন্তা করো, বাংলাদেশের কিন্তু এখনো 70%-এর বেশি মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। কত? 70%-এর বেশি মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। ঠিক আছে? একটি দেশের জন্য উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষ দেশ চায় উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নত করতে। এজন্য দেশের অভ্যন্তরীণ কিছু উন্নয়ন সাধন করতে হয়, পরিবেশের সমন্বয় করে এ সকল উন্নয়ন করা উচিত। আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এমন ভাবে পরিচালনা করব যেন তা পরিবেশের ভারসাম্য নষ্ট না করে। দেখো, তোমরা যদি খেয়াল করো বাচ্চারা, তোমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তা যদি কাঁচা বা ভাঙা থাকে, দেখবে কিছুদিন পর তা নতুন করে তৈরি বা মেরামত করে ব্যবহারের উপযোগী করা হচ্ছে। আবার নতুন চারপাশে একটু, যাই হোক এগুলা তোমরা পারবা। যেটা মেইন কনসেপ্টে আমি চলে যাই, আসো। আচ্ছা, সর্বপ্রথম যেটা আসে সেটা হলো কৃষিক্ষেত্রে উন্নয়ন। আচ্ছা, আমাদের এখানে আসলে কি বলেছে বাচ্চারা, আমি যে একটু স্কিপ করলাম কারণ কি এখানে তেমন কিছু নেই। এখানে মূলত বুঝিয়েছে যে উন্নয়নটা বলতে কি বোঝায়, যেটা আমি তোমাদের বুঝাইলাম। উন্নয়ন বলতে বোঝায় যে কোনো কিছুর উন্নতি করা। ঠিক আছে? কি করা বাচ্চারা? উন্নতি করা। দেখো, এখানে একটা সুন্দর সংজ্ঞা আছে তোমাদের। এই উন্নয়নটা একটু দেখো। মানুষের, আমি যদি সংক্ষেপে বলি, মানুষের চাহিদা যখন পূরণ হয় সেটাকে বলা হয় উন্নয়ন। মানুষের চাহিদা যখন পূরণ হয় তখন সেটাকে কি বলা হয়? উন্নয়ন। যেমন দেখো এখানে একটা সংজ্ঞা আছে, আমি একটু বের করি তোমাদের জন্য। যাই হোক, এখানে জিনিসটা পুরো ব্যাপারটা দেওয়া নেই। তো তবে তোমরা মনে রাখবা, উন্নয়ন বলতে বোঝায় মানুষের চাহিদা পূরণ হওয়া। উন্নয়ন বলতে কি বোঝায়? আমি যদি সংক্ষিপ্ত ভাবে বলি, উন্নয়ন বলতে বোঝায় মানুষের চাহিদা পূরণ হওয়া। মানুষের চাহিদা পূরণ হওয়া। পূরণ হওয়াকে উন্নয়ন বলে। উন্নয়ন বলে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন। আজকে তোমাদের 13, 14 নাম্বার চ্যাপ্টার পড়াবো। সময় পাইলে তোমাদের 14 নাম্বার চ্যাপ্টার আমি পড়িয়ে দিব। ঠিক আছে? তো বলো, তোমরা কি উন্নয়নটা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও।
আবার শেখ হাসিনার মতন উন্নয়ন ভেবো না, ঠিক আছে, যে 1,000 কোটি টাকা বাজেট ধরলাম আর 500 কোটি টাকা মেরে দিলাম। তো তোমরা কি উন্নয়ন সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। ওকে, চলো আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আছে আমাদের কৃষিক্ষেত্রে উন্নয়ন। দেখো, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে উন্নয়ন উপর বহুলাংশে নির্ভরশীল। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষির অগ্রগতি প্রয়োজন। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য চাহিদা বেড়ে যাওয়া, ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। একই জমিতে বছরের সকল সময়ে চাষ হচ্ছে। কৃষির উন্নয়নের জন্য আমরা যা করছি তা নিম্নরূপ: সার প্রয়োগ, একই জমি অধিক ব্যবহার, কীটনাশক ব্যবহার, ভূমিতে পানি সেচের ব্যবহার। আচ্ছা, এটুক নিয়ে আমি একটু আলাপ আলোচনা করি। দেখো, কৃষি, আমি যদি বলি তোমাদের, কৃষি এক কথায় এটা আমাদের দেশের প্রাণ। কৃষি আমাদের দেশে কি বাচ্চারা? প্রাণ। আচ্ছা, তোমরা তো আর্টসে পড়ো, কে বলতে পারবা বাংলাদেশের জনসংখ্যা এখন কত? বলো, কে বলতে পারবা? এনিওয়ান? বলো, বাংলাদেশের জনসংখ্যা এখন কত? 14 কোটি? আচ্ছা, কি আর করার, যেহেতু রিভিশন ক্লাস, সবগুলো অধ্যায় থাকবে। বলো, বাংলাদেশের জনসংখ্যা কত? 18 কোটি? 17 কোটি? 15 কোটি? আচ্ছা, অনেকে অনেক কথা বলেছে। শাইনুর স্যার বলেন, বাংলাদেশের জনসংখ্যা কত? আচ্ছা, তোমাদের শাহিনুর স্যারও বলতে পারলো না, বলতে শেখ হাসিনা বলতে পারে, তিনি বলতে পারেন না। আচ্ছা, তো দেখো, ব্যাপারটা খুবই সোজা। বাংলাদেশের জনসংখ্যা আমিও জানি না, ধরে নিলাম 18 কোটি, কারণ এক্সাক্ট কত জনসংখ্যা এটা আমাদের দেশের সরকার আমাদের বলে না, বুঝছো? ধরে নিলাম 18 কোটি জনসংখ্যা। তো চিন্তা করো, 18 কোটি মানুষের খাবারের জন্য কি পরিমাণ চাহিদা লাগে, মানে একটা অপরিকল্পনীয় হিসাব, ঠিক আছে? তো এই যে এত বড় একটা জনগোষ্ঠী আমাদের দেশের মানুষ, এদের তো খাবার লাগে, তাই না? সব যদি আমরা আমদানি করতে চাই, তাহলে তোমাকে 1 কেজি চাল কিনতে হবে 500 টাকা দিয়ে। এমনও দিন আসতে পারে, কোনো বড় ব্যাপার না। কারণ কি, যখনই তুমি কিছুর জন্য অন্য কারোর উপর নির্ভরশীল থাকবা, সে চাইলেই সেটার দাম বাড়িয়ে দিবে। সে চাইলেই কি করবে? দাম বাড়িয়ে দিবে। এখন আমাদের দেশের কৃষকদের যে টাকা খরচ হয়, তারা সেই থেকে কিছু লাভ রাখে। বেশি লাভ করতে কিন্তু তারা চায় না, কারণ তাদের, আমাদের দেশের মানুষ, তারা আহামরি লাভ করতে চায় না, মানে চায় না যে মানুষের উপর এটা চাপিয়ে দেয়। কিন্তু যখন এই খাবারটাই আমরা বাইরে থেকে নিয়ে আসব, তখন কিন্তু বাইরের দেশের মানুষ ইচ্ছা মতন আমাদের কাছে দাম রাখবে। ফর এক্সাম্পল, স্বর্ণ। স্বর্ণ তুমি যদি দেখো, সৌদিতে বা মনে করো যে যেগুলা দেশে স্বর্ণ পাওয়া যায়, সে সকল দেশে কিন্তু স্বর্ণের দাম খুবই কম, মানে বাংলাদেশের দামের অনেক কম, বুঝছো? কিন্তু বাংলাদেশে দেখো, অলমোস্ট 2 লাখ টাকা ভরি পর্যন্ত চলে গেছে স্বর্ণ এখন। আবার বাড়ছে দাম। কে মারা গেছে? আপনার বাচ্চারা, সরি। তোমাদের শাহিনুর স্যারের দাদা মারা গিয়েছেন, তো তার জন্য তোমরা একটু দোয়া করবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে মাগফিরাত দান করুক। তোমাদের শাহিনুর স্যারকে হয়তো চিনেছো, তোমাদের এর আগের ক্লাস নিয়েছিলেন শাহিনুর স্যার। তো যাই দেখো, তো এই যে আমরা যে কথাটা বলতেছিলাম, এই যে স্বর্ণটা আছে, তাই না? এই স্বর্ণটা মনে করো বাইরের দেশ থেকে আনতে গেলেই কিন্তু তার দাম বেড়ে যায়। কারণ কি, সেই দেশের মানুষ ইচ্ছা মতন তার দাম রেখে আমাদের দেশে পাঠায়। তো এই যে ব্যাপারগুলো আছে, আমরা যখন কিছু আমদানি করব, সেটার দাম কিন্তু বেড়ে যায়। তো আমাদের সবসময় স্বনির্ভর হতে হবে, এবং স্বনির্ভর হতে গেলে কৃষির উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নাই। তো এই যে কৃষির উন্নয়ন বাড়াতে হবে, মানে কি, আমাদের চাহিদা পূরণ করতে হবে, তাহলেই কিন্তু উন্নয়ন হবে। অর্থাৎ আমরা আমাদের বেশি বেশি চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, যে কিভাবে আমরা অল্প জমিতে বেশি ফসল কি করতে পারি, উৎপাদন করতে পারি। এগুলো নিয়ে আমাদের বেশি চিন্তা করতে হবে। একটা সময় কিন্তু বাংলাদেশের চাষাবাদ খুবই খারাপ হইতো, কারণ কি, বাংলাদেশে উন্নত মানের ধানের চারা পাওয়া যেত না। পরে জিয়াউর রহমান, যিনি আমাদের অতীতের প্রেসিডেন্ট ছিলেন,
তিনি মায়ানমার থেকে ধান B1 এবং B2 ধান আমদানি করেন। এই ধানগুলো বন্যায় অলমোস্ট 15 থেকে 16 দিন পর্যন্ত পানির নিচেও থাকতে পারে, মানে নষ্ট হয় না। তো এর ভেতরে কি হয়, ধানগুলো কেটে ফেলা যায় বা পানি নেমে যাওয়ারও কি করা যায়, অপেক্ষা করা যায়। তো এই যে এরকম চাইলেই কিন্তু যারা ধান নিয়ে তোমরা বড় যখন হবা, অনেকে হয়তো মনে করো যে কৃষিকাজেও যোগ দিবা, চেষ্টা করবা কিভাবে ফলন বাড়ানো যায়। এর জন্য যে তোমাদের সায়েন্স পড়তে হবে ব্যাপারটা কিন্তু এমন না, তুমি চাইলে ঘরে বসে এটা গবেষণা করে এর কি করতে পারো, জিনগত মান বৃদ্ধি করতে পারো। তো এটা একটা ব্যাপার গেল, কৃষিক্ষেত্রের উন্নয়নে আমাদের কোনো বিকল্প নেই, ঠিক আছে। তো এটা একটা গেল। তারপরে দেখো, একই জমি অধিকবার ব্যবহার করা, কীটনাশক ব্যবহার করা। কীটনাশক ব্যবহার করা কিন্তু বাংলাদেশের জমির জন্য খুবই ক্ষতিকারক। কারণ কি, কীটনাশক ব্যবহার করার জন্য ফসলে এক ধরনের বিষাক্ত ক্রিয়া ছড়িয়ে পড়ে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার। তো যাই হোক, আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছি। পরে দেখো, শিল্পক্ষেত্রে উন্নয়ন। বাংলাদেশে মোটামুটি 2005 বা 4 সালের পর থেকে একটা শিল্পের বিপ্লব হয় বলে ধারণা করা হয়। এই শিল্পের বিপ্লব কি, গার্মেন্ট শিল্প, ঠিক আছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। মানুষজন মনে করো কৃষিকাজ ছেড়ে দিয়ে এখন এই শিল্পায়নে প্রবেশ করতেছে। তো দেখো, শিল্পক্ষেত্রের কয়েকটা খাত সম্পর্কে আমি একটু তোমাদের বলি। একটা আছে উৎপাদন শিল্প, আর একটা হলো জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি শিল্প, খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, সেবা শিল্প, নির্মাণ শিল্প, কৃষি ও বনজ শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প। আচ্ছা, আচ্ছা, একটু খেয়াল করো তোমরা সবাই, একটু ওয়েট, একটা মিনিট। দেখো, তোমাদের আলী স্যারের আজকে বিয়ে, বুঝছো, আলী স্যার বিয়ে করতে গেছেন। আলী স্যারের আজকে বিয়ে। তো যেটা আমি বলতেছিলাম, শিল্পক্ষেত্রে উন্নয়ন, শিল্পক্ষেত্রে উন্নয়নটা বলতে কি বোঝায়, দেখো, সামাজিক অগ্রগতির জন্য দ্রুত শিল্প উন্নয়ন অপরিহার্য। শিল্প বলতে বোঝায় কোনো একটা প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, যেটা সাধারণত কিছু একটা প্রক্রিয়া করে বা উৎপাদন করে। বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক অগ্রগতির জন্য দ্রুত শিল্প উন্নয়ন অপরিহার্য। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নোক্তভাবে শিল্প খাত উন্নয়ন করা হয়। দেখো, তো যেটা বললাম, একটা প্রক্রিয়া করে শিল্প খাত উন্নয়ন করা হয়, ঠিক আছে। একটা হলো উৎপাদন শিল্প, আর একটা খনিজ সম্পদ আহরণ বা প্রক্রিয়াজাতকরণ শিল্প, আর একটা জ্বালানি নিরাপত্তার জন্য জ্বালানি শিল্প, পর্যটন, সেবা শিল্প, কৃষি ও বনজ শিল্প, নির্মাণ শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প। তো দেখো, যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন। কৃষি এবং শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করে যোগাযোগ। তাই যোগাযোগের উন্নয়নের উপর দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। আচ্ছা, যোগাযোগ মানে কি? যোগাযোগ বলতে বোঝায় এক জায়গার সাথে আর একটা জায়গার, মনে করো যে কমিউনিকেশন সিস্টেম, বা এক জায়গা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার সুবিধা, ঠিক আছে। তো এই যে যাতায়াতের সুবিধা যত উন্নয়ন হবে, আমরা কিন্তু তত সহজেই এক দেশের, মানে এক শহরের প্রোডাক্ট আরেক শহরে পাঠাইতে পারবো। ফর এক্সাম্পল, একটা গ্রাম আছে যেখানে অনেক পরিমাণে, মনে করো, ধান চাষ হয়। এখন ঢাকাতে তো ধান চাষ হয় না। তো এখান থেকে যদি আমি চাই ধানটা রপ্তানি করব, তাহলে আমাদের অবশ্যই যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে। তা না হলে কিন্তু তাদের যতই উৎপাদন হোক, তারা কিন্তু সেখানকার পণ্যের দামটা সঠিক পাবে না। কারণ কি, তাদের উৎপাদন আছে কিন্তু খাবার মানুষ নাই, ঠিক আছে। আবার এখানে চিন্তা করবা, ঢাকাতে খাবার মানুষ আছে কিন্তু উৎপাদন নাই। তার মানে কি, আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো রাখতে হবে, যেন যেখানে এক জায়গায় উৎপাদন বেশি হলে সেটা অন্য জায়গায় রপ্তানি করে ভারসাম্য বজায় রাখা যায়। বুঝতে পেরেছো সবাই কথাগুলো? তো দেখো, যুগোপযোগী সুসংগঠিত এবং আধুনিক পরিবহন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় অবকাঠামো। দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়নের জন্য যোগাযোগের ক্ষেত্রে নিম্নোক্ত উন্নয়ন সাধিত হচ্ছে। তথ্য ও যোগাযোগের প্রযুক্তি আজ বাংলাদেশের গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে ইন্টারনেট, মোবাইল ফোন, টিভি, রেডিও প্রযুক্তির বিকাশ দ্রুত প্রসার লাভ করেছে। এছাড়া মহাসড়ক, সেতু, ফেরিঘাট নির্মাণ, ফ্লাইওভার, ব্রিজ নির্মাণ প্রভৃতির মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে উন্নয়ন সাধিত হচ্ছে। আচ্ছা, তো দেখো, এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে, আচ্ছা, যোগাযোগের ক্ষেত্রে কারো কি কোনো সমস্যা আছে, আমাকে একটু জানাও।
যোগাযোগের ক্ষেত্রে কারো কি কোনো সমস্যা আছে? তো এই জিনিসটা আমি আবার একটু ক্লিয়ার করি তোমাদের। মানে এখানে সাধারণত যোগাযোগ বলতে যে যাতায়াতের ব্যবস্থা, তারপরে কমিউনিকেশন সিস্টেম যেমন নেটওয়ার্কের মাধ্যমে এখন খুব সহজে হচ্ছে এই ব্যাপারগুলাই আরকি ফুটিয়ে তুলেছে। তারপর দেখো বাসস্থান। বাসস্থানের ক্ষেত্রে উন্নয়নের দেশের অন্যান্য উন্নয়নের উপর কিছুটা নির্ভর করে। এটা অবকাঠামোগত উন্নয়নের চিত্র। বাসস্থান উন্নয়নের জন্য খাওয়ার পানি, স্বাস্থ্য সমস্ত স্যানিটেশন ও বর্জ্যের জন্য উন্নত ড্রেনেজ প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের সম্মানিত রূপ হচ্ছে বাসস্থানের উন্নয়ন। আচ্ছা, বাসস্থান বলতে কি বোঝায় বাচ্চারা? বাসস্থান বলতে বোঝায় যে বসবাস করার জায়গা, যেখানে আমরা বসবাস করি। তো এই বসবাস করার যে জায়গাটা আছে, বসবাস করার জায়গা, দেখো তোমরা এখানে কিন্তু আমাদের বেশ কিছু ব্যাপার আছে যে বসবাস বা বাসস্থান উন্নয়ন করার ব্যাপারে। বসবাসের জায়গার উন্নয়ন কিভাবে সাধিত হয়, এটা অনেকভাবে, এর কিছু পয়েন্ট আছে, মানে অনেকভাবে উন্নয়নগুলোর অংশ হিসাবে ধরা হয় আর কি। এর ভিতর অন্যতম একটা হলো তোমার ড্রেনেজ ব্যবস্থা। কি ব্যবস্থা বাচ্চারা? ড্রেনেজ ব্যবস্থা। মানে পানি নিষ্কাশন ব্যবস্থা কতটা ভালো, ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনেজ ব্যবস্থা এছাড়া আছে তোমার তোমাদের একটা আমরা কি দেখলাম, আর একটা ছিল হলো খাওয়ার পানি, বুঝছো? খাওয়ার পানির ব্যবস্থা। আসলে তোমরা হয়তো গ্রামে যারা থাকো তারা এই জিনিসটা নিয়ে একটু হতবাক হতে পারো যে স্যার খাওয়ার পানি নিয়ে আবার এটা কেমন উন্নয়ন। ঠিক আছে, আমাদের যারা গ্রামে থাকো তাদের ওখানকার ম্যাক্সিমামদের বাসায় ভালো খাবার সুপ্রিয় পানি পাওয়া যায়, কিন্তু শহরে কিন্তু সুপ্রিয় পানি পাওয়া যায় না। শহরে কি করে জানো? পানি প্রথমে ফুটানো হয়, তারপরে সেটা ফিল্টার করা হয়, তারপরে সেটা খাওয়া হয়। মানে 3 স্টেপে ভেরিফিকেশন করে পানি খাওয়া হয়। ঠিক আছে, তো আশা করি এখানেও তোমাদের সমস্যা নেই। আচ্ছা, কে একজন কমেন্ট করেছো? আমি একটু দেখতেছি তোমার কমেন্ট। মেহজামিন আক্তার, ওকে। তো দেখো, বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিবেশের দূষণ উন্নয়নের সকল দেশেরই কাম্য। কোন দেশ না চায় যে তার দেশটা উন্নয়ন হোক, বলো তো বাচ্চারা? টেকসই পরিবেশ বান্ধব উন্নয়ন হলে তা দেশের জন্য মঙ্গল। স্বল্প শিল্প পরিবেশ দূষণ সম্পর্কে অজ্ঞাত এবং অধিক লাভের আশায় আমরা পরিবেশকে দূষিত করি। পরিবেশের প্রধান উপাদান হচ্ছে জমি বা ভূমি, পানি, বায়ু এবং বনজ সম্পদ। পূর্বচালিত উন্নয়ন সমূহ পরিবেশের প্রধান উপাদানগুলো কিভাবে দূষিত করে তা আমরা খুব সহজে বুঝতে পারি। আচ্ছা, দেখো এখানে একটা কথা বলেছে যে পূর্ব আলোচিত উন্নয়ন সমূহ পরিবেশের প্রধান উপাদানগুলো কিভাবে দূষিত করে তা আমরা খুব সহজে বুঝতে পারি। মানে পূর্ব আলোচিত, এর আগে যে অধ্যায়গুলোতে আলোচনা করা হয়েছে, তোমরা যদি দেখো, মানে আহ এই যে আমাদের দেশে মনে করো উন্নয়নের কাজ করতে যেয়ে কিন্তু পরিবেশের দূষণ হয়, এর অন্যতম একটা কারণ হলো অপরিকল্পিত নগরায়ন। ঠিক আছে, কারণ অপরিকল্পিত ভাবে সবকিছু নির্মাণ করার জন্য আমাদের বন উজাড় হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, এবং মনে করো যে কি হচ্ছে, দেশের পরিবেশ নষ্ট হচ্ছে। একটা রিসার্চ থেকে জানা যায় প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা জায়গার, মানে একটা শহরের মিনিমাম 25% বনভূমি থাকতে হবে, না হলে সেই দেশ দূষিত হিসাবে বলা হবে। তো আমাদের ঢাকায় কিন্তু 25% জমি নেই। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো তোমরা আগেও জেনেছো, এই জিনিসগুলো থেকেই আমরা বলি যে আমাদের দেশের মনে করো অপরিকল্পিত নগরায়নের জন্য দেশের অধিক পরিমাণে ক্ষতি হচ্ছে। তারপরে দেখো কি আছে, ভূমি যদি দেখো, আমাদের ভূমি অধিক ফসল উৎপাদন, উর্বরতা হ্রাস, মাটির জৈব উপাদান কমে যায়। অধিক ফসল উৎপাদন, অধিক ফসল উৎপাদন কি, তোমার অনেক সময় কৃষকরা বেশি পরিমাণ ফসল উৎপাদনের জন্য সেখানে প্রচুর পরিমাণে কীটনাশক দিয়ে থাকে। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটার কিন্তু মনে করো যে জমি বলো বা মানুষ বলো সবকিছুর একটা ক্ষমতা রয়েছে, মাটিরও কিন্তু নির্দিষ্ট একটা ক্ষমতা রয়েছে। এই যে মাটিটা আছে, তাই না, এই মাটিটা তুমি সার দাও, যাই দাও, মনে করো এটা কিন্তু একটা লেভেল পর্যন্ত তার ক্ষমতা থাকে, তারপরে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, মানে সেখানে ফসলের কি হয়ে যায়, ফসল উৎপাদন করার ক্ষমতা কমে যায়। সেজন্য আমাদের ফসলি জমিতে চেষ্টা করতে হবে কীটনাশক ব্যবহার না করে সেখানে অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করতে। কারণ জৈব সার মাটির গুণাগুণ বৃদ্ধি করে কিন্তু তার কোনো ক্ষতি করে না, বাট কীটনাশক সারগুলো ক্ষতি করে থাকে।
ঠিক আছে, যেটা আমি বললাম মাটি দূষিত করে, এই দেখো, অধিক সার প্রয়োগে কীটনাশক ব্যবহারে মাটি দূষিত হয়, বন পাহাড় কেটে আবাদি জমি জমি উন্মুক্ত হয়ে পড়ে, মাটির ক্ষয় বৃদ্ধি পায়। আচ্ছা, এই যে বন আছে, বন, তাই না, বন কেটে অনেকে জমি চাষ করে, পাহাড় কেটে জমি চাষ করে। এই যে পাহাড় পর্বত দেখো, এই পাহাড় পর্বত কিন্তু আমাদের অনেক উপকার করে। যেমন ধরো, প্রবল পরিমাণে ঝড় থেকে এই পাহাড়গুলো রক্ষা করে। তাছাড়া এই পাহাড়ের উপরে যে জঙ্গলগুলো থাকে, এগুলো কিন্তু মনে করো যে আমাদের ঝড় থেকে যেমন রক্ষা করে, সেই সাথে আমাদের পরিবেশে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দেয়। তো হলে পরিবেশের প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের জন্য প্রয়োজন। ঠিক আছে, এই একটা উপাদান গুলো যদি নষ্ট হয়, আমরা কিন্তু পরে যে সেগুলোর জন্য মনে করো কি করব, সাফার করব। আচ্ছা, আমি আইসিটি নিয়ে থাকি বেশিরভাগ, 9-10 আইসিটি নিয়ে থাকি, এবং 6-7-8 ম্যাথ এবং বিজ্ঞান নিয়ে থাকি। তো আমার নাম মোহাম্মদ রাজ। এই তো আমার পরিচয়, মেহজাবিন। তো চলো আমরা পরবর্তীতে যাই। দেখো, ফলাফল, মাটিতে যেসব অণুজীব, ক্ষুদ্র জীব বাস করে তা ক্ষতিগ্রস্ত হয়। বন্যা, ক্ষুদ্র পানিগুলোয় আবাসস্থল নষ্ট হয়, দূষিত মাটিতে উদ্ভিদ ও জন্মাতে পারে না। ঠিক আছে, তো এই যে পানি দূষিত হয় কিভাবে দেখো, কৃষিক্ষেত্রে অধিক কীটনাশক সংযুক্ত হয়, যোগাযোগে যানবাহন থেকে তেল বর্জ্য সংশোধিত হয়, শিল্পক্ষেত্রে রং গ্রিজ, এগুলো আশা করি তোমরা পারবা। তো দেখো, এখানে মোটামুটি একটা জিনিস একটু বুঝার আছে, সেটা হলো এই যে ফলাফল, ঠিক আছে, বায়ু। দেখো, বায়ু দূষণ কিভাবে হয় আমি যদি তোমাদের বলি, বায়ু দূষণ যেভাবে হয়ে থাকে আর কি, একটু খেয়াল করো সবাই। সাধারণত তোমরা সবাই জানো, কলকারখানার বর্জ্য পদার্থ থেকে মনে করো বের হয় কি, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফ্লোরো কার্বন। কি বের হয় বাচ্চারা? কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফ্লোরো কার্বন। তো এই যে কার্বন ডাই অক্সাইড আছে এবং ক্লোরোফ্লোরো কার্বন আছে, এগুলা কিন্তু বায়ুস্তরকে ক্ষতি করে। এগুলা কি করে? বায়ুস্তরকে ক্ষতি করে, বুঝছো? এই জিনিসটা আমি একটু তোমাদের বিস্তারিত পড়াই, দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। সাধারণত আমি তোমাদের একটু সুন্দরভাবে বুঝাই। এটা ধরো পৃথিবী, এটা কি বাচ্চারা? পৃথিবী। পৃথিবীর উপরে সাধারণত ছয়টা স্তর থাকে। কয়টা স্তর থাকে? ছয়টা। কয়টা স্তর থাকে বাচ্চারা? ছয়টা, মনে রাখবা। ছয়টা স্তর থাকে, বুঝছো? তো আপাতত তোমাদের ছয়টা স্তর পড়াবো না আমি, যখন আরেকটু বড় হবা বা তোমাদের অন্য টপিকে বায়ুস্তর নিয়ে যখন কথা হবে তখন পড়ানো হবে। তো দেখো, সর্বপ্রথম স্তরটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এই সর্বপ্রথম যে স্তরটা থাকে, এই যে এই স্তরটা, এটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। আচ্ছা, যেটা বলতেছিলাম, একটা হলো ট্রপোস্ফিয়ার এবং আরেকটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই যে স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, এখানে এই স্ট্র্যাটোস্ফিয়ারেই থাকে একটা স্তর, যেটাকে বলা হয় ওজোন স্তর। তোমরা হয়তো শুনেছো এর আগেও, ওজোন স্তর। তো এই ওজোন স্তরটা কি করে জানো? এই ওজোন স্তরটা সূর্যের অতি বেগুনি রশ্মি যেটা আসে, সেটাকে পৃথিবীর ভেতরে আসতে দেয় না। পৃথিবীর ভেতরে আসতে দেয় না, যার ফলে পৃথিবীর তাপমাত্রা যেটা থাকে সেটা সঠিক পরিমাণে থাকে। অর্থাৎ যদি এই ওজোন স্তরটা যদি না থাকে, তাহলে কিন্তু অতিবেগুনি রশ্মি পৃথিবীর ভেতর চলে আসবে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে দিবে। যার ফলে কি হবে? যার ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সমুদ্র পৃষ্ঠের পানিও বাড়তে থাকবে, কারণ যত তাপমাত্রা বৃদ্ধি থাকবে, বরফ গলতে থাকবে। বরফ গলার কারণে সমুদ্র পৃষ্ঠের পানিও বাড়বে এবং আমাদের ভূপৃষ্ঠগুলো পানির নিচে তলিয়ে যাবে। তো এই যে ব্যাপারটা, তো এখানে কি হয়, কার্বন বা ক্লোরোফ্লোরো কার্বন যেটা আছে, সেটা ওজোন স্তরকে ক্ষতি করে এবং অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে সাহায্য করে। অর্থাৎ পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড বা ক্লোরোফ্লোরোন গ্যাস যদি বেড়ে যায়, আমাদের পৃথিবীর জন্য খুবই ভয়াবহ একটা বিপর্যয় চলে আসবে। বনজ সম্পদ, বনভূমিকে আমাদের বনজ সম্পদ বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো, আমি 25 ভাগ বলেছিলাম, আসলে হবে 17 ভাগ। ঠিক আছে, কত ভাগ? 17 ভাগ। বনজ সম্পদ কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার সবচেয়ে বড় উপাদান। আমাদের দেশের বনভূমির পরিমাণ শতকরা প্রায় 17 ভাগ।
তারপরও আমরা এই বনজ না, ঠিকই বলেছিলাম, সরি, 25 ভাগই থাকা দরকার, কিন্তু আমাদের দেশের বনজ ভাগ হলো 17 ভাগ। তো যাই হোক, তো এই যে বনজ ভূমি না থাকার জন্যই কিন্তু আমাদের দেশে মাঝে মাঝে দেখবা অধিক পরিমাণে গরম আমরা অনুভব করি, এবং মনে করো যে বৃষ্টিপাত কম হয় বা অনেক সময় খরা হয়ে থাকে, কারণ এই গাছপালা বা নদী, খাল খাল বিল যেগুলো আছে এগুলো কিন্তু পরিবেশের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট ফেলে। ওকে। তাহলে দেখা যাচ্ছে যে দেশের সম্পদের অধিক ব্যবহারের ফলে আমাদের যে 3 ধরনের বাস্তু সংস্থান বিদ্যমান, জলজ, বনজ, স্থলজ, প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট করে। জলজ বাসস্থান নষ্ট হওয়ার ফলে অনেক জলজ প্রাণী, মাছ বিলুপ্ত, বনজ সম্পদের অনেক বৃক্ষ বিলুপ্ত, কিছু বৃক্ষ বিলুপ্তির মুখেও। অনেক বনজ প্রাণী ধ্বংস হয়েছে বন জঙ্গল বেশি কেটে ফেলার ফলে। সুখেল, খরগোশ, বনবিড়াল প্রভৃতির বাসস্থান নষ্ট হয়েছে, যা খাদ্য শৃঙ্খলাকে ভেঙে দিয়েছে। এর প্রভাবে স্থলজ প্রাণীর বাসস্থান, আচ্ছা এটা মূলত তোমরা পারবা, এটা আমি আর কিছু পড়াচ্ছি না। তো পরিবেশের ভারসাম্য রক্ষার উপায় কি? বেশি বেশি গাছ লাগানো, পাহাড়ে মাটি কাটা বন্ধকরণ, সতর্কতার সঙ্গে ব্যবহার, বায়ু, পানি ও মাটি দূষণ না করা, ইত্যাদি। ঠিক আছে। তো আশা করি তোমাদের এই অধ্যায়ে মোটামুটি কারো কোনো সমস্যা নেই। তো এটাই ছিল আমাদের এই অধ্যায়। তো এখান থেকে তোমাদের পড়ার মতন যে মূল বিষয় আমি যদি তোমাদের বলি, এই জীব বৈচিত্র্য সংরক্ষণ, এটা পড়বা মাস্ট, এটা একটু ইম্পর্টেন্ট। এটা আমি আর পড়াইলাম না, কারণ এটা খুবই ছোট্ট একটা টপিক, এটা তোমরা একটু ভালোভাবে দেখে নিবা। এবং এছাড়াও থাকছে আমাদের আহ তোমাদের আরেকটা টপিক থাকছে, যেটাও মারাত্মক ইম্পর্টেন্ট বলতে পারো, সেটা হলো আমাদের জীব বৈচিত্র্য। এবং এই যে আমাদের এই যে এই টপিকটা হয়ে গেল, হ্যাঁ, এই যে পরিবেশের ভারসাম্য রক্ষার উপায়, যে কি কি করলে আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে। তো তোমাদের কি এই অধ্যায় নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও। বলো, এই অধ্যায়ে কি কারো কোনো সমস্যা আছে? বলো আমাকে, এই অধ্যায়ে কি কারো কোনো সমস্যা আছে? এই অধ্যায় নিয়ে কি কারো কোনো সমস্যা আছে বাচ্চারা? ওকে। আর কারো কোনো সমস্যা আছে? তাসবি অথই। ওকে। তো চলো আমরা এখন 14 নম্বর চ্যাপ্টারে চলে যাই। ঠিক আছে। আচ্ছা, ব্রেক দিব কি তোমাদের 5 মিনিটের? বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। 5 মিনিটের একটা ব্রেক দিব, 47 বাজে। তোমাদের কি ব্রেক দিব 5 মিনিটের? সবাই একটু জানাও, মেইন গ্রুপে বলো, ব্রেক দিব 5 মিনিটের? 5 মিনিটের, আচ্ছা 5 মিনিটের একটা ব্রেক দিলাম। তোমাদের 47 বাজে, 5 মিনিট পরে তোমাদের 52তে আবার ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো 5 মিনিটের একটা ব্রেক দিলাম। ইনশাল্লাহ 52তে থাকো, আমি একটু পরেই তোমাদের নক দিচ্ছি। দুর্যোগ কি? আমি যদি তোমাদের এক কথায় বলি, দুর্যোগ হলো এমন একটা অবস্থা যেখানে মানুষের জীবন যাপন বিপর্যয় হয়, মানে মানুষের স্বাভাবিক জীবন যাপন যেটা থাকে সেটা সে কি করতে পারে না, পালন করতে পারে না। বাংলাদেশের পৃথিবীর অন্যতম দুর্যোগের দেশ। ঠিক আছে। কারণ কি বাচ্চারা? কারণ হলো এই যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা প্রভৃতি তোমরা দেখো, এই সবই কিন্তু বাংলাদেশে হয়ে থাকে। এছাড়াও মাঝে মাঝে বাংলাদেশে মানব সৃষ্ট দুর্যোগও হয়, যেমন ধরো ড্রেনের পানি উপচে পড়ে বন্যা হয়ে যায়, বুঝছো? এরকমও বহুত দেখা যায় বাংলাদেশে। তো যাই হোক, আমরা এখন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে জানবো, মানব সৃষ্ট দুর্যোগগুলা অন্য কোনো সময় একবার জানবো। দুর্যোগ ও বিপর্যয়, আমাদের মতো দুর্যোগ প্রবণ দেশের প্রতিটি নাগরিকের বিপর্যয় দুর্যোগ ব্যবস্থাপনা এটি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। দেখো, এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টা যদি তোমরা ভালোভাবে জানো, তাহলে তোমরা নিজের বাস্তব জীবনে অবশ্যই এটা কাজে লাগাতে পারবে। তো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সর্বপ্রথম তোমাদের যেটা লাগবে সেটা আমার কাছে মনে হয় সাঁতার, সাঁতার জানা। বুঝছো, যদিও আমি নিজেও সাঁতার জানি না, তোমাদের পাকনামি করে বলতেছি সাঁতার জানতে হবে। যাই হোক, দেখো, আমাদের মতো দুর্যোগ প্রবণ দেশের প্রতিটি নাগরিকের বিপর্যয়, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার। দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা যা সমাজের স্বাভাবিক কার্যক্রম প্রচন্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ, পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি
মোকাবেলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্যোগ কোনো স্থানের জনবসতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যার ফলে ওই জনবসতি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে না। এর জন্য বাইরের বাইরের সাহায্য বা হস্তক্ষেপ প্রয়োজন হয়। অন্যদিকে বিপর্যয় বলতে বোঝানো হয়েছে কোনো এক আকস্মিক চরম প্রাকৃতিক ও মানবসৃষ্ট ঘটনাকে। এই ঘটনাকে জীবন সম্পদ ইত্যাদির উপর প্রতিলোক ভাবে আঘাত করে। আচ্ছা দেখো, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে দুর্যোগ এবং বিপর্যয় আলাদা একটা জিনিস। তো চলো আমরা একটু জিনিসটা বুঝি যে দুর্যোগটা কি। দুর্যোগ হচ্ছে এরূপ ঘটনা যা সমাজের স্বাভাবিক কার্যক্রম প্রচন্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন সম্পদ পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। আচ্ছা, মানে দুর্যোগ বলতে বোঝায় যে তোমাদের স্বাভাবিক জীবনযাপন কি হবে, বিঘ্ন ঘটবে। মানে ধরো তুমি প্রতিদিন স্কুলে যেটা 7টা থেকে 10টা, হঠাৎ দেখলা বন্যা চলে আসলো, তুমি আর যেতে পারছো না, এটা হলো দুর্যোগ। ঠিক আছে। আর বিপর্যয় এটা কি? বিপর্যয় হলো, ধরো তোমার এই স্কুলে আছে যে স্কুলটা ভূমিকম্প হয়ে একদম মাটির ভেতর ডেবে গেল, এটা হলো আমাদের বিপর্যয়। আচ্ছা, তোমাদের ভেতর কি এমন কেউ আছো যে মনে মনে দোয়া করো যে আমাদের স্কুল যেন মাটির নিচে ডুবে যায় আর আর স্কুলে না যাওয়া লাগে? এরকম কেউ আছো? আমি একটু তাকে দেখতে চাই। বলো, এরকম কেউ আছো? বাহ, কেউ নেই, সাবাস, সবাই ভালো স্টুডেন্ট। আচ্ছা, তো এইটাই হলো আমাদের দুর্যোগ এবং বিপর্যয়। বিপর্যয় সাধারণত বোঝায় যে এমন একটা ক্ষতি যেটা অপূরণীয় ক্ষতি, ঠিক আছে। আর দুর্যোগ মানে যেটা হওয়ার ফলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মান কি হয়, মনে করো স্বাভাবিক জীবনযাত্রা করতে সমস্যা হয়। ঠিক আছে। তো চলো আমরা এখন বন্যাতে যাই। এখন আসো, বন্যা কি? বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা অন্যতম। এদেশের মানুষের কাছে বন্যা যেমন ভয়াবহ, তেমনি অর্থনৈতিক অবস্থার উপর অপরিসীম প্রভাব ফেলে। বন্যা কিন্তু খুবই ভালো একটা জিনিস আমার কাছে মনে হয়। এই সময় প্রচন্ড মাছ ধরতে পারে গ্রামের লোকজন, এই জন্য কি ভালো? না। বন্যার ফলে আসলে যেমন ক্ষতি হয় তেমন কিছু উপকারও হয়। যেমন এই উপকারের অন্যতম একটা হলো, বন্যার সময় প্রচুর পরিমাণে পলি মাটি বহন করে নিয়ে আসে। কি মাটি বাচ্চারা? পলি মাটি বহন করে নিয়ে আসে, যা আমাদের সমাজের জন্য খুবই খুবই, মানে আমাদের দেশের মাটির জন্য খুবই উপকারী। তো দেখো, প্রকৃতপক্ষে এই দেশের প্রেক্ষিতে কোন কোন এলাকা প্লাবিত হয়ে যদি মানুষের জীবন সম্পদের ক্ষতি সাধন হয়, তাহলেই বন্যা হয়েছে বলে ধরা হয়। বাংলাদেশ একটি নদীমাতৃক বৃষ্টিবহুল দেশ। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাপ 300 মিলিমিটার থেকে আন্তর্জাতিক নদী সহ 700টি নদী এ দেশে জালের মতো বিস্তার করে আছে। এর মধ্যে 54টি নদীর উৎসস্থল ভারতে উপস্থিত। আচ্ছা, মোটামুটি বাংলাদেশে 700টি নদী রয়েছে। কয়টি নদী বাচ্চারা? 700টি নদী, মনে রাখবা। তার মধ্যে আবার 54টি নদী ভারতের। ইন্টারেস্টিং ফ্যাক্ট, সব বড় বড় নদীগুলোই কোথায়? সব বড় বড় নদীগুলোই ভারতে উৎপাদিত। যেমন ধরো তোমাদের বঙ্গপুত্র নদী বা পদ্মা নদী, এই নদীগুলো ভারতে উৎপাদিত। এবং এই নদীগুলো ভারত ইচ্ছা মতন বাদ দিয়ে আমাদের একটা বিপর্যয়ের মুখে ফেলে দেয় মাঝে মাঝে। ঠিক আছে। তো বন্যার কারণগুলো দেখো কি হয়। বন্যার অন্যতম যদি আমি কারণ বলি তোমাদের, সেটা হলো উজানে প্রচুর বৃষ্টি। উজান মানে কি? উজান বলতে বোঝায় উঁচু জায়গায়, বুঝছো? ধরো বাংলাদেশ হলো, এই যে আমাদের, ধরো একটা মানচিত্র আমি যদি তোমাদের বলি, এটা ধরো ভারতবর্ষের মানচিত্র, যদিও আমার মানচিত্র ভালো হবে না, মনে হচ্ছে কি দিয়ে কি আঁকতেছি। যাই হোক, এখানে ছোট্ট একটা দেশ আছে, বাংলাদেশ। ঠিক আছে, ফর এক্সাম্পল আর কি। তো যখন বৃষ্টি নামে, এই যে উপর থেকে নিচে মাটি নেমে, পানি নেমে আসে, এই উপরের জায়গাটাকে বলা হয় উজানের দেশ। ঠিক আছে। তো আরেকটা অন্যতম কারণ হলো ভৌগোলিক অবস্থান, মৌসুমী জলবায়ু প্রভাব, নদীর গভীরতা কম, হিমালয় পর্বত গলা, বঙ্গোপসাগরের তীব্র জোয়ার ভাটা ও ভূমিকম্প। আচ্ছা দেখো, এই অঞ্চলগুলো আমি একটু বলি। ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক মানে কি? ভৌগোলিক অবস্থান বলতে বোঝায় যে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই একটা দেশের, মনে করো যে অবস্থানই কি, বন্যা কবলিত এলাকায়। কোথায় বাচ্চারা? বন্যা কবলিত এলাকায়। তো এই যে বন্যা কবলিত এলাকা, এই বন্যা কবলিত এলাকায় যদি অধিক পরিমাণে
মানে কি হবে, স্বাভাবিকভাবে বন্যা হবে। কারণ কি, সেটার ভৌগোলিক অবস্থানই কি বন্যা এলাকায়। এখন ধরো আমার ঢাকা শহরের আশেপাশে প্রচুর নদী, ঠিক আছে, প্রচুর নদী থাকতো, তাহলে কিন্তু আমরা মাঝে মাঝেই বন্যার সম্মুখীন হইতাম। কারণ কি, আমাদের ভৌগোলিক অবস্থানই নদীর কাছে, তাই না? তো এটা হলো ভৌগোলিক অবস্থান। তারপরে দেখো মৌসুমী জলবায়ুর প্রভাব। মৌসুমী জলবায়ুর প্রভাব বলতে কি বোঝায়? অনেক অনেক সময় দেখবা কিছু কিছু সময়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এটাকে বলা হয় মৌসুমী জলবায়ু, তাই না? মানে মৌসুমী জলবায়ু বলতে কি বোঝায়, মানে আবহাওয়া ওখানকার, মানে জলবায়ুটা কেমন। যদি সেখানকার জলবায়ুটা বৃষ্টিপ্রবল হয়, তাহলে সেখানে কি হবে, বৃষ্টি বেশি হবে এবং সেখানে পানির পরিমাণ বেড়ে যাবে, তাই না? এটা নদীর গভীরতা কম। এখন নদীর যদি গর্ভ পলি মাটি দ্বারা ভরাট হয়, তাহলে সাধারণত যখন পানি প্রবাহিত হয় তার চারিপাশে ছড়িয়ে যায়। সেজন্য নদীর গভীরতা কম হলে বন্যার সৃষ্টি হয়। হিমালয়ের পর্বত যদি গলে যায়, তাহলে কিন্তু আমাদের দেশে বন্যা হয়। এবং ভূমিকম্প তো আছেই। এবং বঙ্গোপসাগরের তীব্র জোয়ার ভাটার জন্য বন্যা দেখা দেয়। নদী নদী অববাহিকার ব্যাপক বৃক্ষ কর্তন। গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ। অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব ও অপরিকল্পিত নগরায়ন। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, নদী অবিবাহিকার ব্যাপক বৃক্ষ কর্তন, মানে নদী অববাহিকা বলতে বোঝানো হয়েছে নদীর চারিপাশের যে বনগুলো থাকে, জঙ্গলগুলো থাকে, সেগুলো কিন্তু নদীর পাড়ের মাটি ধরে রাখতে সাহায্য করে। যখন এই নদীর পাড়টা কাটা হয়, তখন কিন্তু কি হয়, তখন মনে করো যে এখানের মানে এই পাড়ের ভাঙন দেখা যায়। কারণ কি, গাছ না থাকায় চারিপাশের নদীর কি করতে পারে না, মানে ওই মাটির যে একখান মানে ধারণ ক্ষমতা ছিল, কণাগুলো একটার সাথে আরেকটা লেগেছিল, এটা কিন্তু আর পারে না, যেটা নষ্ট হয়ে যায় অধিক পরিমাণে বৃক্ষ নিধনের ফলে। গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা বাঁধ। এই যে ভারত আছে, তারা কিন্তু নদীর উপরে বাঁধ নির্মাণ করেছে, বুঝেছো? কি নির্মাণ করেছে? বাঁধ নির্মাণ করেছে। কারণ কি, তারা অনেক দুষ্ট, তাই না? দুষ্ট লোক। তো এই দুষ্ট লোকগুলো, এটা ধরো নদী, এই নদীর উপরে ধরো বাঁধ নির্মাণ করছে। তো এখানে তারা ইচ্ছা মতন পানি ব্যবহার করতেছে। খরার সময় তারা পানি অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এবং যখন প্রচুর পরিমাণে পানি হচ্ছে, তখন তারা এই রাস্তা বন্ধ করে এখানে পানি ছেড়ে দিচ্ছে। যার জন্য আমাদের দেশে বন্যা হচ্ছে, চারিপাশে পানি ছড়ে যেয়ে কি হচ্ছে, বন্যা হচ্ছে। এটা হলো আমাদের ভারত নামে বন্ধু, যারা আমাদের মনে করো খরার সময় পানি দেয় না, এবং মনে করো বৃষ্টির সময়ে পানি দিয়ে দেয়। এরকম বন্ধু কোথায় পাবা, এবং কোনো ওয়ার্নিংও দেয় না। বুঝতে পেরেছো? তো আচ্ছা, একজন কমেন্ট করেছো দেখি। আদাব স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এত লেট কেন? তো যেটা বলতেছিলাম আর কি, তো এই যে ভারতের কিছু কাজ, এই কাজগুলো থেকেই আমরা বুঝতে পারি ভারত কিন্তু আমাদের মোটেও বন্ধু না, বুঝছো? মানে একটা বন্ধু দেশ কখনো অন্য বন্ধু দেশের উপরে এরকম ভাবে নির্যাতন করতে পারে না। তার আমরা মাত্র একটা উদাহরণ দেখলাম, যে তারা কিভাবে আমাদের খরার সময় পানি দেয়, এবং মনে করো সরি, খরার সময় মানে পানি দেয় না, এবং বর্ষার সময় পানি দেয়, যার জন্য আমাদের অপরিকল্পিত বন্যার সম্মুখীন হতে হয়, তাই না? দেখো, বন্যার কিছু শ্রেণী বিভাগ আছে, এই জিনিসগুলো একটু তোমরা খেয়াল করবা। বন্যার অন্যতম একটা শ্রেণী বিভাগ হলো মৌসুমী বন্যা, ঋতুভিত্তিক বন্যা, বিস্তৃতি ব্যাপক, ক্ষতির পরিমাণ বেশি, পানির হ্রাস বৃদ্ধির গতি ধীর। আচ্ছা, মৌসুমী বন্যা বলতে কি বোঝায়? মৌসুমী বলতে বোঝায় যে মানে সিজনাল বন্যা আর কি, বুঝছো? মানে এই বন্যাটা সাধারণত একটা আবহাওয়া, মানে একটা সময় থাকে যখন স্বাভাবিকভাবে বন্যা হয়, এটাকে বলা হয় মৌসুমী বন্যা। তো এই মৌসুমী বন্যার প্রভাবে সাধারণত আমাদের বন্যার পরিধিটা অনেক বড় হয়, ক্ষতির পরিমাণ বেশি হয়, এবং পানি হ্রাস বৃদ্ধি কি করা হয়, গতি ধীরে হয়। ঠিক আছে, মানে পানি নামে তাড়াতাড়ি, সরি, নামে খুব ধীর গতিতে। আচ্ছা, একটা আছে আকস্মিক বন্যা। আকস্মিক মানে বন্যা কি, হঠাৎ বন্যা। এই বন্যাটা সাধারণত পার্বত্য এলাকায় দেখা যায়, পার্বত্য এলাকার ঢলের কারণে বা বৃষ্টিপাতের কারণে এই বন্যার দেখা যায়। ঠিক আছে, তারপরে হলো জোয়ার ভাটা জনিত বন্যা। তোমরা যারা নদীর এলাকায় থাকো, দেখবা মাঝে মাঝে সেখানে পানি প্রচন্ড মানে তাড়াতাড়ি উঠে যায়, এবং পানি আবার অল্পতে মানে কিছুক্ষণ পরে আবার নেমে যায়। তো এটাকে বলা হয় জোয়ার ভাটার বন্যা। ঠিক আছে, তো এই আর কি, এই জিনিসগুলো একটু তোমরা মনে রাখবা ভালোভাবে, তাহলে ইনশাল্লাহ বুঝছো।
এই জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। বন্যার প্রভাব, ইম্প্যাক্ট অফ ফ্লাড, ঠিক আছে। বাংলাদেশের বন্যার ক্ষয়ক্ষতি ব্যাপক। বন্যার এলাকা প্লাবিত হয়ে বিপুল পরিমাণে ফসলের ক্ষতি হয়, মানুষের প্রাণহানি ঘটে এবং স্বাভাবিক জীবনযাপনের ব্যাহত হয়। পশু পাখির জীবন বিনষ্ট ও বিপন্ন হয়, ধ্বংস হয় সম্পদ। 2000 সালের বন্যায় দেশের 16টি জেলায় 1.84 লক্ষ হেক্টর জমিতে ফসল বিনষ্ট হয়। উৎপাদন আকারে এ ক্ষতির পরিমাণ 5.28 লক্ষ মেট্রিক টন, ঠিক আছে। দেখো, বাংলাদেশে বন্যার ক্ষয়ক্ষতি ব্যাপক। বন্যার এলাকা প্লাবিত হয়ে বিপুল পরিমাণে ফসলের ক্ষতি, মানুষের প্রাণহানি ঘটে এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। পশু পাখির জীবন বিনষ্ট ও বিপন্ন হয়, ধ্বংস হয় সম্পদ। 2000 সালে বন্যার দেশের 16টি জেলায় 1.84 লক্ষ হেক্টর জমিতে ফসল বিনষ্ট হয়। উৎপাদন আকারে এ ক্ষতির পরিমাণ প্রায় 5.28 লক্ষ মেট্রিক টন। তাই চিন্তা করো, বন্যার ফলে আমরা কি পরিমাণ ফসলের ক্ষতি হয়। তো এই জন্য আমাদের বন্যা থেকে বাঁচতে হবে, বুঝছো। পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ বাংলাদেশের তথ্য, ঢালু সমভূমির দেশে বিভিন্ন শতাব্দীতে বন্যা হয়েছে। 1954 সালে, 2004 সালের মধ্যে, 1974, 1978, 1984, 1988 এবং 1998 ও 2004 সালে বন্যা ছিল ভয়াবহ, ঠিক আছে। এই সালের বন্যাগুলো ভয়াবহ ছিল। এছাড়াও 2007 সালেও বন্যা হয়েছিল সিরাজগঞ্জ জেলায়, যেটাও খুবই ভয়াবহ একটা বন্যা ছিল। কারণ সেই সময় সিরাজগঞ্জ জেলা সম্পূর্ণ পানির নিচে ছিল, বুঝছো। মানে সিরাজগঞ্জ জেলার এমন একটা অংশ ছিল না যেটা পানির নিচে ছিল না। আচ্ছা, আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণেই বন্যা দেশের একটি চির পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। তাই বলা যায় দুর্যোগ এবং বিপর্যয় পরস্পর সম্পর্ক যুক্ত। এই বিপর্যয়কে প্রতিরোধ করা একান্ত প্রয়োজন। এ লক্ষ্য অতীতকাল থেকেই মানুষ বন্যা প্রতিকারের প্রচেষ্টা গ্রহণ করে আসছে। আসলে বন্যা সাধারণত মানুষজন, মনে করো, আগের থেকে এখন কিন্তু অনেক বেশি সতর্ক, ঠিক আছে। এখন বন্যার জন্য মানুষ নদীর পাড়ে বাঁধ নির্মাণ করে রেখেছে, চারিপাশে সুন্দর, মনে করো, বন্যা থেকে বাঁচার জন্য উচ্চ বাড়িঘর নির্মাণ করে রেখেছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু মানুষ আগে করতো না, বাট এখন করে, যেন বন্যা থেকে মানুষ কি হতে পারে, রক্ষা পেতে পারে, ঠিক আছে। তারপরে দেখো, বন্যা নিয়ন্ত্রণে কিছু সাধারণ ব্যবস্থা রয়েছে, সেটা যদি আমি একটু দেখাই তোমাদের। সাধারণ ব্যবস্থাপনা: সহজ নদী তৈরি করা, নদীর দুতীরে ঘন জঙ্গল সৃষ্টি করা, নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা, বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন, পুকুর, তারপরে মনে করো নালা বিল প্রভৃতি খনন করা এবং সেচের পানি সংরক্ষণ করা, প্রতি বছর বন্যা মোকাবেলার জন্য সরাসরি স্থায়ী প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। তারপর দেখো, শ্রম সাধ্য ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা। আচ্ছা, এখানে সাধারণত দুইটা ব্যবস্থা বলা বলা হয়েছে। একটা হলো যেটা সাধারণত খুবই সহজ, ঠিক আছে, সহজেই স্থানান্তরযোগ্য বসতি তৈরি করা। মানে এমন বসতি তৈরি করা যেটা সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। তোমরা কি কোন সময় চরে গিয়েছো? আমাকে একটু জানাও, তোমরা কে কে নদীর তীরে চরে গিয়েছো, একটু আমাকে জানাও। কেউ আছো ক্লাসে, নাকি সবাই ঘুমিয়েছো? বলো বাচ্চারা। আরবি জান্নাত লাইবা, তোমরা কি চরে গিয়েছো? আচ্ছা, চরে গেছো তাই না? তো চরে তোমরা যদি খেয়াল করো, সেখানকার মানুষেরা সাধারণত এমন ভাবে বাড়িঘর তৈরি করে যেন সেই বাড়িঘর গুলা সহজেই খুব স্থানান্তর করে। সেটাকে আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, মনে করো, বাংলা বাড়ি, ঠিক আছে। বাংলা বাড়ি মানে কি? বাংলা টিন সেট বাড়ি, তা টিন দ্বারা তৈরি হয়। এই টিনের বাড়ি কি হয়, খুব সহজেই খোলা যায় এবং সহজেই আবার যে কোনো জায়গায় গিয়ে চারিপাশে লাগিয়ে আবার তার ভেতরে থাকা যায়। তো এই বাংলা টিন সেট বাড়ি তৈরি করা হয় যেন বন্যা এলে খুব সহজে সেখান থেকে সরে পড়তে যায়। কারণ চরে কিছু কিছু জায়গায় এত পরিমাণে পানি হয় যে বাড়ির যে চাল থাকে, যে চালা থাকে, এই চালা পর্যন্ত ডুবে যায়।
মানে এত পরিমাণ পানি হয়, তাহলে যখন এই চালায় ডুবে যাবে তখন তো সেখানে মানুষ থাকতে পারবে না। সেজন্য তারা বসত বাড়িগুলো এমন ভাবে স্থাপন করে সেখান থেকে খুব সহজেই যে কোনো সময় নৌকা দিয়ে তারা সেখান থেকে চলে যেতে পারে। ঠিক আছে। নদীর দুতীরে ঘন জঙ্গল সৃষ্টি করা। আচ্ছা, এই ঘন জঙ্গল সৃষ্টি করলে কি হয় জানো? নদীর পানির যে বেগ আছে সেটা অনেকটা কমে যায় গাছপালার সাথে লেগে, যার ফলে আশেপাশের মানুষজন বন্যার কবলে হলেও প্রবল পানির বেগের কবলিত হয় না, কারণ এই প্রবল পানির বেগ অনেক সময় বাড়ি ঘর নষ্ট করে দেয়, মানে ভেঙে ফেলে, বা তোমার মনে করো যে কোনো একটু মানুষের যে গরু ছাগল হাঁস মুরগি আছে এগুলো ভাসিয়ে নিয়ে যায়। তো এই যে এই জিনিসকে রক্ষা করতে নদীর দুধারে বেশি বেশি বন রোপণ করতে হবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো মহান আল্লাহ তাআলা এমন ভাবে আমাদের প্রাকৃতিক নেচারটা গঠন করেছে, তোমরা যদি খেয়াল করো, মানুষজন যদি বন জঙ্গল না কাটে স্বাভাবিকভাবে নদীর পাড়ে দেখবা প্রচুর পরিমাণে জঙ্গল হয়। ঠিক আছে, এটা কিন্তু ন্যাচারাল ভাবে হয়ে থাকে। কোন সময় কি ভেবে দেখেছো শুধু কিনারায় কেন হয়, সব জায়গায় কেন হয় না? কারণ এটা মনে করো যে কিনারাতে নদীর পানি থাকে এবং সেখানে উদ্ভিদ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকে, বুঝছো? মানে আল্লাহ তাআলা এমন ভাবে সিস্টেম করে দিয়েছে যেন মানুষজন পৃথিবীতে বসবাস করতে পারে। সেজন্য নদীর কিনারেই দেখবা বেশি পলি মাটি জমা থাকে, বুঝছো? কারণ কি নদীর পানি সেখানে অনবরত যাচ্ছে আসছে, পলি মাটি বহন করছে এবং গাছপালা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও মনে করো অনেক কথা আছে, ওগুলা না বলি, বিজ্ঞানে চলে যাচ্ছি আমি। যেমন নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা। নদী শাসন, নদী শাসন মানে কি? নদীতে বাঁধ নির্মাণ করা, এগুলোকে বলা হয় নদী শাসন। বন্যার পূর্বাভাস বা সতর্কতা ব্যবস্থার উন্নয়ন সাধন। আসলে বন্যা কেন হয়? বন্যা হয় সাধারণত পানি বৃদ্ধির কারণে। তো আমরা যদি এমন একটা সিস্টেম আবিষ্কার করতে পারি যেটা পানি বৃদ্ধি বা কমা আমরা ধরতে পারি, তাহলে কিন্তু আমরা বন্যার পূর্বাভাস দিতে পারবো। পুকুর নালা প্রভৃতি খনন করা এবং সেচের পানি সংরক্ষণ করা। বেশি বেশি আমাদের খাল খনন করতে হবে, বুঝছো? খাল খনন করলে কি হবে? বন্যা মৌসুমীতে এই খালে পানি থাকবে, আশেপাশে বন্যা কম হবে। এবং শুষ্ক মৌসুমীতে আমরা এই খালের পানি চারিপাশে দিয়ে আমরা সেচ প্রকল্প করতে পারবো। ঠিক আছে। এখন আসো শ্রমসাধ্য বা ব্যয়বহুল। ড্রেজারের মাধ্যমে নদীর তলদেশ খনন করে পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা। ড্রেজার মানে কি? তোমরা অনেক সময় দেখেছো নদী থেকে প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয়, এটাকে বলা হয় ড্রেজার। ঠিক আছে, এই ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন করে নদীর গর্ভ কি করা হয়? গভীর করা হয়, যার জন্য সেখানে পানি ধারণ ক্ষমতা বেড়ে যায় এবং বন্যা চারিপাশে কম হয়। সুনির্দিষ্ট স্থানে জলধারা নির্মাণের মাধ্যমে পানি প্রবাহকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা। ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ বা নিষ্কাশন করা। সমুদ্র উপকূলবর্তী এলাকায় পানির অনুপ্রবেশ বন্ধ করা। নদীর তীরকে স্থায়ী সুদৃঢ় কাঠামোর সাহায্যে সংরক্ষণ করা। সোজা কথায় শ্রমসাধ্য ব্যাপার দুইটা। একটা হলো ডেজার্টের মাধ্যমে বালু উত্তোলন, এবং আরেকটা হলো তোমাদের চারিপাশে বেশি বেশি মনে করো বাঁধ নির্মাণ করা, যেন জনবসতি কি না হয়, জনবসতি মনে করো পানি দ্বারা প্লাবিত না হয়। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? বলো, এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, টেস্ট পরীক্ষার জন্য তোমাদের সাজেশন দেওয়া হবে। তুমি তোমাদের আলী স্যার তোমাদের মেইন কোশ্চেন গুলো করবে ইনশাআল্লাহ। তো তোমাদের আলী স্যার তোমাদের সাজেশন দিবে। যেহেতু আর্টস এর ক্লাস আমি নেই না, তো সেই জন্য সেই বিষয়ে সাজেশন আমি দিচ্ছি না। তোমাদের চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দেই, চলো। তো দেখো, তো আমরা বন্যা সম্পর্কে জানলাম, বন্যা থেকে কিভাবে রেহাই পেতে পারি সেটাও আমরা জানলাম, তাই না? বন্যায় এদেশের স্বাভাবিক জীবনযাত্রা উন্নয়নের ধারাকে ব্যাহত করে। তাই বলা যায় বন্যা বাংলাদেশের মানুষের জন্য একটি ভয়াবহ সমস্যা। এই সমস্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্রকল্প কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং কিছু প্রচেষ্টা পরিকল্পনাধীন আছে। বাংলাদেশের প্রধান তিনটি নদীর উৎস চীন, নেপাল, ভারত, ভুটান। এই তিনটি নদীর মোট অববাহিকা এলাকার পরিমাণ 15 থেকে 1500, মনে করো যে কত আছে, 15,54,000 কিলোমিটার, যার মাত্র 7 শতাংশ এলাকা ও দেশে অবস্থিত। এদেশে অবস্থিত মানে আমাদের দেশে যে নদীগুলো আছে তার মাত্র 7 শতাংশ এলাকা এদেশে অবস্থিত। কিন্তু এসব নদী প্রবাহের 80 শতাংশ বেশি পানি বাইরে থেকে আসে এবং বন্যার জন্য দায়ী 90 শতাংশ পানি পানি এই তিনটি নদী নিয়েই আসে। তাই বন্যা নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য প্রয়োজনীয় আঞ্চলিক আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা দরকার। মানে আমরা বুঝলাম যে আমাদের দেশের মূল নদীর খুব কম অংশই আমাদের দেশে রয়েছে, মানে যেখানে থেকে পানি আসে তার বেশিরভাগই অলমোস্ট 70 ভাগ বাইরে। তো সেই জন্য সেই দেশগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক অর্জন করতে হবে এবং তাদের থেকে আমাদের চুক্তিতে আসতে হবে যে আপনারা চাইলেই আমাদের দেশের উপর কি করতে পারবেন না, পানি
ফেলতে পারবেন না। খরা। খরা কেন হয়? খরা সাধারণত হয় যখন বৃষ্টিপাত একদমই কম হয়, তখন হয় খরা। এই খরার জন্য কি হয়? ফসল উৎপাদন হয় না। এবং ফসল উৎপাদন না হলে আমরা খাবারও পাই না। তো এই খরা কিন্তু খুবই মারাত্মক একটা ব্যাপার। দেখো, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় পরিপ্রেক্ষিতে যে অবস্থা তাকে খরা বলে। অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে অথবা অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে মাটির আর্দ্রতা কমে যায়। সেই সঙ্গে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কোমলতা হারিয়ে রুক্ষ রূপ গ্রহণ করে খরায় পরিণত হয়। অনাবৃষ্টি বা খরার প্রভাব আমাদের দেশে উত্তর পূর্বাঞ্চলের খরার প্রভাব কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়, খাদ্য দ্রব্যের অভাব হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, উপদ্রুত অঞ্চল পানির অভাবে দেখা দেয়, প্রবল উত্তাপে বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে, পরিবেশ রুক্ষ হয়ে ওঠে, অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যায়। বৃষ্টিহীন খরাযুক্ত পরিবেশে মানুষের জীবন জগতের স্বাভাবিক কার্যক্রমের সৃষ্টি করে। বনজ সম্পদ বৃদ্ধি তথা অধিক বৃক্ষরোপণ এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার করে এ প্রাকৃতিক দুর্যোগের কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে? তার মানে আমরা চাইলেই এই খরাটাকে নিয়ন্ত্রণ করতে পারি। সেটা কিভাবে? অধিক পরিমাণে মনে করো যে কি করতে, মানে যদি আমরা বেশি বেশি খাল খনন করি তাহলে সেখানে আমরা শুষ্ক মৌসুমীতে পানি রেখে দিতে পারি এবং সেই পানি আমরা শুষ্ক মৌসুমীর দিনে ব্যবহার করতে পারি। ঠিক আছে? নেক্সট, ঘূর্ণিঝড়। দেখো, ঘূর্ণিঝড় কি, এটা নিয়ে আমি তোমাকে একটু আলাপ আলোচনা করি। দেখো, এটা অনেক একটু বোঝার আছে, একটু বুঝো মাথা ঠান্ডা করে। সাধারণত বায়ু যে কণাগুলো থাকে সেগুলো চারিপাশে এরকম একসাথে আবদ্ধ থাকে। বুঝতে পেরেছো? এরকম ভাবে কণাগুলো একপাশে অনেকগুলো কণা থাকে, সাধারণত বায়ু কণাগুলো তো থাকবেই, তাই না? তো এরকম ভাবে চারিপাশে মনে করো কণাগুলো একসাথে আবদ্ধ থাকে। তো যখন কোনো অঞ্চলের মনে করো অধিক পরিমাণে তাপ বেড়ে যায়, কি বেড়ে যায় বাচ্চারা? তাপ বেড়ে যায়। সেই তাপ বাড়ার ফলে ধরো তোমাদের এইটুক অঞ্চলের তাপ বেড়ে গেল। এইটুক অঞ্চলে কি হলো? তাপ বেড়ে গেল, প্রচুর পরিমাণে তাপ। এইটুক অঞ্চলে তাপ বেড়ে যাওয়ার ফলে কি হবে? অধিক তাপের ফলে এই অঞ্চলের কণাগুলো বাতাসে মিলিয়ে যাবে, মানে অন্য জায়গায় চলে যাবে। কারণ কি, যখন অধিক পরিমাণে তাপ হয় এই কণাগুলো প্রসারিত হয়, প্রসারিত হয়ে সেটা মনে করো আলাদা জায়গায় চলে যায়। মানে এক জায়গায় তোমরা যদি একটা পরীক্ষা করো, বৈজ্ঞানিক পরীক্ষা, তাহলে বুঝতে পারবা। এই পরীক্ষাটা যদি কোনো এক সময় পারো করবা। সেটা হলো, তোমরা একটা গ্লাসের ভেতরে নিচে আগুন দিবা, গ্লাসের ভেতরে একটা ঝুনঝুনি দিবা, দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবা সেখানে মনে করো উপরে অবশ্যই লাগিয়ে দিবা এবং এমন ভাবে ঝুনঝুনিটা দিবা যেন শুধু ওই ঝুনঝুনি সুতাটাই ভেতরে যায়, ওখান দিয়ে যেন চারিপাশ দিয়ে বাতাস বের হতে পারে। ঠিক আছে? মানে খুব ক্ষীণ যখন তুমি ওটা ঝাঁকাবা দেখবা সেখান দিয়ে শব্দ শুনতে পারতেছো। ঠিক আছে? কিন্তু যদি তুমি তাপ দেওয়ার পরে মনে করো যে বোতলটা ঝাঁকাও বা গ্লাসটা ঝাঁকাও, দেখবা তার ভেতর থেকে কিন্তু শব্দটা ক্ষীণ শোনা যাচ্ছে। কারণ কি, তাপ দেওয়ার ফলে সেখান থেকে বাতাসগুলো প্রসারিত হয়ে বের হয়ে যায়। তো এখানে সেম বাতাসগুলো প্রসারিত হয়ে বের হয়ে যায় এবং এখানে একটা ফাঁকা জায়গার আবিষ্কার হয়। তো যেহেতু ফাঁকা জায়গা তৈরি হয়, প্রকৃতির একটা নেচার হলো প্রকৃতি কোনো সময় ফাঁকা জায়গা পছন্দ করে না, স্বাভাবিকভাবেই সেটা পূরণ হয়ে যায়। তো তখন চারিপাশের বায়ু কণাগুলো সেখানে প্রবল বেগে চলে আসতে থাকে, যেটাকে বলা হয় ঘূর্ণিঝড়। এবং এভাবেই ঘূর্ণিঝড় তৈরি হয়। বুঝতে পেরেছো আমার কথা, যে ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয়? বলো, সবাই কি বুঝতে পেরেছো? তাহলে বাংলাদেশের সংঘটিত প্রচন্ড শক্তিশালী এবং মারাত্মক ধ্বংসকারী প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় উল্লেখযোগ্য। স্থান অনুসারে ঘূর্ণিঝড়ের বিভিন্ন নামকরণ হয়। ওকে, ভেরি গুড। ক্লিয়ার স্যার, ওকে। তো দেখো, মানে এই ঘূর্ণিঝড়গুলো সাধারণত স্থান অনুযায়ী, মানে কোনো একটা নির্দিষ্ট এলাকার নাম অনুযায়ী এই ঘূর্ণিঝড়গুলো হয়। বাংলাদেশ কিন্তু ঘূর্ণিঝড় থেকে রক্ষা করছে সুন্দরবন। কি রক্ষা করছে? সুন্দরবন। কারণ তোমরা যদি খেয়াল করো, সমুদ্র পৃষ্ঠের ঠিক পাশেই আমাদের বিশাল বড় সুন্দরবনের এলাকা আছে, যেগুলো এই প্রচন্ড বেগকে আসতে বাধা দেয় এবং আমাদের মূল ভূখণ্ডে
কোনো সময় দেখবা সেই জন্য প্রচুর পরিমাণে বাতাস আসে না। এটা আলাদা ব্যাপার। যখন বাতাসের বেগ সেই বনকেও দুমড়ে মুচড়ে ফেলে, তখন আমরা অনেক বড় ক্ষতির সামনে হই। ১৯০০ কত সালে যেন বাংলাদেশের একটা বিরাট অংশ মানুষ মারা গিয়েছিল এই ঘূর্ণিঝড়ের সামনে। আমরা এই জিনিসটা দেখবো, দেখো এই দেখো, ১২ই নভেম্বর ১৯৭০ মৃত্যু মানুষের সংখ্যা অলমোস্ট ৫ লাখ মানুষ মারা যায়। ৫ লাখ মানুষ, চিন্তা করো ঘূর্ণিঝড়ের পরে ৫ লক্ষ মানুষ মারা যায়। ২৯ নভেম্বর ১৯৮৮ ঘূর্ণিঝড়, প্রায় ১,০৮,০০০ মানুষ মারা যায়। তারপরে দেখো ২৯ এপ্রিল ১৯৯১ প্রায় ৫,৭০৮ জন মানুষ মারা যায়। তো এই জিনিসগুলা, এই টেবিলগুলো তোমরা একটু মনে রাখবা, কারণ এখান থেকে এমসিকিউ আসে। আচ্ছা, ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলতে বোঝায় উপকূলীয় অঞ্চলে যেগুলো ঘূর্ণিঝড় হয়, ঠিক আছে? আচ্ছা, নদী ভাঙ্গন। নদী খাতে পানি প্রবাহের কারণে পার্শ্ব ক্ষয়কে নদী ভাঙ্গন বলে। পলিমাটি গঠিত সমভূমি ও অধ্যুষিত বাংলাদেশের নদী ভাঙ্গন প্রতি বছর প্রচুর ঘরবাড়ি, রাস্তাঘাট ধ্বংস হয়, অনেক মানুষের জীবনহানি ঘটে। আচ্ছা, আজান দেয়, একটু ওয়েট। মানে নদী ভাঙ্গন গুলো যদি আমি তোমাকে বলি, সাধারণত যখন নদীর প্রচন্ড বেগে প্রবাহ চলে, তখন তার চারিপাশে যে মাটিগুলো থাকে সেগুলো মনে করো নিচ থেকে ক্ষয় হতে থাকে। মানে সাধারণত নদী তো এঁকে বেঁকে চলে, বুঝছো? নদী মানে এরকম এঁকে বেঁকে চলে স্বাভাবিকভাবে, এরকম এঁকে বেঁকে চলে। তো নদী কি হয়, যখন পানি চলে তখন এই বেগে ধাক্কা খায়, আবার এখান দিয়ে চলতে শুরু করে। তো এরকম ভাবে আঁকা বাঁকা চলতে থাকে, এবং তার চারিপাশের যে মাটি থাকে সেটা এই নদীর প্রবাহের সাথে কিছুটা মনে করো কি হয়, ভাঙতে থাকে। এবং ভাঙতে ভাঙতে একটা সময় তার কিনারা ভেঙে যায় এবং সেটা আরেকটু প্রসারিত হয়। ঠিক আছে, তো এইভাবে সাধারণত নদী বয়ে চলে। তো এই নদী ভাঙ্গন গুলো সাধারণত আমাদের দেশের যারা গ্রামের মানুষজন তাদের খুবই ক্ষতি দেখতে হয়, কারণ তাদের বসতবাড়ি পর্যন্ত নদীর গর্ভে বিলীন হয়ে যায়। যার জন্য মনে করো, এখন চিন্তা করো একজন মানুষের যদি বসত বাড়ি না থাকে তাহলে সে থাকবে কই? তার মানে কি তার মতন হতদরিদ্র আর কেউ নেই, কারণ বাড়ি ছাড়া মানুষ খুবই অসহায়, তাই না? বাংলাদেশে নদীমাতৃক দেশ হয় নদী ভাঙ্গন এদেশের জন্য নিয়মিত সমস্যা বলা যায়। নদী ভাঙ্গনের ক্ষতি ব্যাপক আকার ধারণ করে। এদেশে প্রতি বছর পদ্মা, যমুনা, মেঘনা, তিস্তা সহ প্রায় ৪১০টি নদী, উপনদীতে বন্যা এবং সন্নিগ্ধ নদীর ভাঙনের ঘটনা ঘটে। উপনদী মানে কি, মানে তার মেইন নদীর পাশাপাশি যে নদীগুলা বহিত হয় সেগুলোকে আমরা উপনদী বলে থাকি। তো এই নদীগুলোর পাশাপাশি মনে করো যে মেইন নদীগুলো ভাঙ্গন দেখা যায়। এর মধ্যে প্রায় 1.5 বিলিয়ন লোক প্রত্যক্ষভাবে নদী ভাঙ্গনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে প্রায় ৩ লক্ষ লোক আশ্রয় নেয় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা এবং বাঁধের উপরে। সাধারণভাবেই গ্রামের মানুষজন যখন নদী ভাঙ্গনের কবলে পড়ে, তারা উচ্চ স্কুল কলেজে কি নেয়, আশ্রয় নেয়, এবং এছাড়াও নদীর বাঁধের উপরেও আশ্রয় নেয়। অন্যদিকে বাংলাদেশের প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়। এছাড়া প্রতি বছর প্রায় ৮,৭০০ হেক্টর জমি নদী ভাঙ্গনে নিঃশেষ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা চিন্তা করো কি পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন হয় এই নদী ভাঙ্গনের ফলে। ঠিক আছে, তো খামার, তো নদী ভাঙ্গনের ক্ষয়ক্ষতির উপাদান খামার, তারপরে চাষযোগ্য জমি, দুর্যোগের আশ্রয় কেন্দ্র, বৈদ্যুতিক টাওয়ার, পারিবারিক অন্যান্য সম্পদ, বসত বাড়ি। মূলত নদীর সবচাইতে বড় ক্ষতি হয় ফসলি জমি, নদী ভাঙ্গনের ফলে ফসলি জমি নষ্ট হয় এবং বসত বাড়িগুলো নদীর গর্ভে চলে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই মারাত্মক একটা ক্ষতি। নদী ভাঙ্গন বাংলাদেশের একটি চলমান প্রক্রিয়া বিশেষ। এ দেশের প্রধান নদী, শাখা নদী দ্বারা কম বেশি নদী ভাঙ্গন প্রক্রিয়া চলে। দেশের প্রায় ১০০টি উপজেলায় নদী ভাঙ্গন সংঘটিত হয়। জুন থেকে সেপ্টেম্বর মাসে মৌসুমী বায়ুর প্রভাবে প্রবল বৃষ্টিপাতে নদী ভাঙ্গন জমির মালিকগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা কখনোই আর সে জমি পুনরুদ্ধার করতে পারে না। কারণ স্বাভাবিক, নদী মনে করে এক পাশ থেকে ভাঙে এবং আর এক পাশে যে গড়ে, কিন্তু সেটা যে কোন পাশ এবং কে যে তার মালিক সেটা কেউ বলতে পারবে না। সেজন্য সেগুলো জমির মালিক সাধারণত সরকার হয়, সেগুলোকে খাস জমি বলা হয়ে থাকে আর কি। তো এ কারণে ভূমিহীন মানুষের স্থানান্তর ঘটে। এদেশের নদীর কোনো কাজ সুযোগ থাকে না, সেই সঙ্গে তারা সামাজিক মর্যাদা হারায়।
ফলশ্রুতিতে তারা দুর্ভিক্ষের সাথী হয়ে শহর নগরে বসবাসের ভাসমান মানুষে পরিণত হয় এবং সর্বোপরি সরকারের বোঝা হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই যখন একজন মানুষের জমি থাকবে না, তখন সে কি হয়ে যাবে? সে ভূমিহীন হয়ে যাবে, বাসস্থানহীন হয়ে যাবে। তখন সে কি করে? শহর অঞ্চলে আসে কাজের জন্য এবং শহরের ফাঁকা জায়গাগুলোতে যেখানে জায়গা পায় সেখানে বসত বাড়ি স্থাপন করে বা ভাড়া থাকে, যার জন্য তারা সরকারের কি হয়ে যায়? বোঝা হয়ে যায়। কিন্তু আসলে কিন্তু তারা বোঝা না, তারা এই দেশের সম্পদ। বাংলাদেশের সরকারের উচিত আমাদের যে নতুন নতুন চর জাগে, এই চরগুলোতে এই সকল মানুষের কর্মসংস্থান করে দেওয়া, জমি বরাদ্দ দেওয়া, যে তোমরা এখানে থাকবা এবং এখানে কি করবা? চাষাবাদ করবা। এর ফলে আমাদের এই মানুষগুলোকে আমাদের শহরমুখী না করে গ্রামে আমরা উৎপাদন ফসলি জমিতে কাজে লাগাতে পারবো। এতে দেশের উৎপাদনও বৃদ্ধি পাবে, তারাও কি হবে? আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং আমাদের দেশের ফসল বৃদ্ধি পাবে। ঠিক আছে? এখন আসো ভূমিকম্প। আচ্ছা, ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প সাধারণত টেকটনিক প্লেট গুলো নড়ার জন্য হয়ে থাকে। এখন এই টেকটনিক প্লেটটা কি? পৃথিবী সাধারণত তিনটা স্তরে বিভক্ত। একটা হলো ভূস্তর, আর একটা হলো তোমার গুরুমণ্ডল এবং আরেকটা হলো কেন্দ্রমণ্ডল। তো এই যে গুরুমণ্ডলটা থাকে সেটা সাধারণত মনে করো যে আমাদের ভাসমান যে প্লেট আছে যেটাকে আমরা টেকটনিক প্লেট বলি। আমি তোমাদের একটু চিত্র আঁকিয়ে দেখাই, তাহলে আরো ভালো বুঝবা। দেখো, দেখো এখানে তিনটা স্তর আছে। এটা হলো প্রথম স্তর, বুঝছো? যেটাকে আমরা বলি ভূস্তর। এবং এর পরেই থাকে তোমাদের এই যে স্তরটা দেখতে পারতেছো, মানে এই যে এই স্তরটা, এটা থাকে আমাদের তোমাদের কি বলা হয়? এটাকে বলা হয় গুরুমণ্ডল। ঠিক আছে? তো এই গুরুমণ্ডলটা সাধারণত ভাসমান অবস্থায় থাকে কার উপর? এই কেন্দ্রমণ্ডলের উপর ভাসমান অবস্থায় থাকে। তো এই যে গুরুমণ্ডলটা আছে, এটার কি আমরা টেকটনিক প্লেটও বলে থাকি। এই প্লেট গুলো সাধারণত নড়াচড়া করে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে থাকে। সাধারণত এটা কিভাবে হয় আমি যদি তোমাদের বলি, ধরো এটা একটা প্লেট এবং এটাও আরেকটা প্লেট। তো এই দুটা প্লেট মাঝে মাঝে মনে করো দুটার বিপরীতে চলে যায়, আবার মাঝে মাঝে একটা আরেকটার ভেতর প্রবেশ করে। তো যখন একটা প্লেট আরেকটা প্লেটের উপর প্রবেশ করে, কারণ কি এই যে স্তরটা আছে এটা কিন্তু ভাসমান আছে, তো ভাসার জন্য এই প্লেটটা যখন ঘুরতেছে, তখন এই যে উপরের প্লেটটা আছে এটা কিন্তু একটা আরেকটার ভেতরে প্রবেশ করতেছে। ঠিক আছে? তো প্রবেশ করার ফলে এই যে তোমরা যদি দেখো, দুইটার কিন্তু একটা ঘর্ষণের জায়গা সৃষ্টি হয়। তোমরা যদি দেখো এখানে একটা ঘর্ষণের জায়গা সৃষ্টি হচ্ছে। তো এই ঘর্ষণের জায়গা স্বাভাবিকভাবে একটা সময় আরেকটা প্লেট প্রবেশ করতে করতে এখানে প্রচুর পরিমাণে ঘর্ষণের তৈরি হয় এবং এই ঘর্ষণের শক্তি প্রবল শক্তি হিসাবে রূপান্তরিত হয় এবং একটা সময় এটা প্রবল আকারে কি হয়? বিস্ফোরিত হয়, যেখান থেকে ভূমিকম্প হয়। সবসময় যে বিস্ফোরণ হয় ব্যাপারটা এমন না, মাঝে মাঝে এটা অটোমেটিক ধীর গতিতেও একটা প্লেট আরেকটার ভেতর চলে যায়। বাট যদি এই ঘর্ষণটা তীব্র হয় তখন আমাদের ভূমিকম্প সৃষ্টি হয় এবং এই ভূমিকম্প থেকে এই প্লেট গুলা কেঁপে ওঠে এবং যার উপরে আমাদের বিশাল বিশাল বাড়ি ঘরগুলো থাকে সেগুলো ভেঙে যায়। ঠিক আছে? তো এইভাবে সাধারণত ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, তো আমরা ভূমিকম্প বুঝলাম। এখন আসো সুনামি। আচ্ছা, এই সুনামিটা সাধারণত এই ভূমিকম্পের জন্যই হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো ভূমিকম্পর করণীয় কি? অবশ্যই ভূমিকম্প সর্বপ্রথম যে করণীয় সেটা হলো বাড়িতে থাকাকালীন বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। কারণ কি এই বৈদ্যুতিক সংযোগ গুলোর জন্য অনেক সময় আগুন ধরে বা মনে করো লোকজন বিদ্যুতের শক খেয়েও মারা যেতে পারে। ঠিক আছে? কারণ যখন ভূমিকম্প হবে স্বাভাবিকভাবেই বাড়ি ভেঙে যেতে পারে। তো তোমার উপরে বাড়ির চাল যদি নরম থাকে তুমি বেঁচে গেলাম, টিনের থাকে বেঁচে গেলাম, বাট একটা ইলেকট্রিক তার এসে তোমার শরীরে লেগে গেল, তাহলে কিন্তু বেঁচে থাকতে পারবে না। ঠিক আছে? এছাড়াও আছে ট্রেন বা গাড়ির ভেতরে থাকাকালীন যদি ভূমিকম্প হয় তবে কোনো জিনিস ধরে স্থিরভাবে দাঁড়িয়ে থাকা উচিত। অর্থাৎ ধরো তুমি ট্রেনে আছো বা গাড়িতে আছো, ভূমিকম্প হচ্ছে, তখন তোমার আশেপাশের কিছু ধরে তুমি দাঁড়িয়ে থাকবা। লিফটের ভেতরে থাকাকালীন দ্রুত নিচ নামায় চেষ্টা করতে হবে। মানে যদি তুমি লিফটের ভেতর থাকো যত তাড়াতাড়ি পারো নিচে নেমে যাবা। আর যদি বিল্ডিং এ থাকো অবশ্যই লিফট ইউজ করবা না, সিঁড়ি ইউজ করবা। কারণ কি অনেক সময় লিফট বিদ্যুৎ গোলযোগের জন্য বন্ধ হয়ে যায় বা ছিঁড়েও যেতে পারে। ঠিক আছে? এবং মার্কেট, সিনেমা হল, আন্ডারগ্রাউন্ড শপিং মল থাকলে মনে করো যে ভূমিকম্পর আকস্মিক ভীতিকর এক পরিবেশের সৃষ্টি হতে পারে। আগুন লাগার স্বাভাবিক, তাই এক্ষেত্রে প্রথমে নিচু হয়ে বসে বা শুয়ে থাকার চেয়েও পরবর্তীতে দ্রুত স্থান ত্যাগ করতে হবে। যদি দেখো তুমি প্রচন্ড মানুষ প্রবণ এলাকায় আছো, তাহলে মনে করে কি করবা? সবসময় সেফ এক্সিট করবা। দেখা যাবে সবাই মেইন গেটে
দিয়ে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু আশেপাশে কিন্তু আরো অনেক গেট থাকে, সেই গেটগুলো তুমি বের হওয়ার চেষ্টা করবা এবং কিছুক্ষণ আগে দেখবা পরিবেশ বুঝবা যে কি হচ্ছে, পরিবেশটা বুঝে তারপরে ডিসিশন দিবা। ঠিক আছে? বাড়ির বাইরে থাকাকালীন বড় দালাল কোঠের নিচে না দাঁড়িয়ে খোলা মাঠে বা স্থানে দাঁড়াতে হবে। আচ্ছা, খোলা মাঠে দাঁড়ানো সবচেয়ে সেফ, কারণ সেখানে কোনো কিছু তোমার উপরে এসে পড়ার সম্ভাবনা নেই। হাতের কাছে সবসময় লোহা কাটা, করাত, পানির বোতল, আগুন রোধক রাখতে হবে। ওকে, তো এই জিনিসগুলো রাখবা। আচ্ছা, আমরা ভূমিকম্প বুঝলাম, সুনামি এই ভূমিকম্পের জন্যই হয়। সাধারণত যখন ভূমিকম্প হয় তখন সমুদ্র পৃষ্ঠের পানি উঁচু হয়ে কিনারায় আসতে পড়ে, সেটাকে আমরা সুনামি বলে থাকি। দেখো, দুর্যোগ ব্যবস্থাপনার একটা চমৎকার চিত্র দিয়েছে, এই চিত্রটা তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে? সর্বপ্রথম কি, সর্বপ্রথম হলো দুর্যোগ সংগঠনের প্রভাবগুলো যে আছে সেগুলো জাস্টিফাই করা। তারপরে কি বলেছে, আহ সাড়া দান, অর্থাৎ কোথায় দুর্যোগ হয়েছে সেখানে সাড়া দিতে হবে, সেখানে কি করতে হবে, মানে আমাদের তাড়াতাড়ি যে সাহায্য করতে হবে। পুনরুদ্ধার, পুনরুদ্ধার মানে কি, এই যে দুর্যোগে অনেক সময় দেখা যায় মানুষজন সেখানে আটকা পড়ে, সেই জায়গায় আমাদের কি করতে হবে, আটকা পড়া লোকদের উদ্ধার করতে হবে। ঠিক আছে? যেন তাদের বেশি ক্ষতি না হয়। তারপর সেই জায়গাটার উন্নয়ন করতে হবে, মানে অনেক জায়গায় যদি জমি ভেঙে যায় সেগুলো জমি ভরাট করতে হবে, বা মনে করো বাঁধ নির্মাণ করতে হবে, বিল্ডিং ভেঙে গেলে সেগুলো পুনরুদ্ধার করে সেখানে আবার নতুন করে বিল্ডিং তৈরি করতে হবে। প্রতিরোধ, আসলে প্রাকৃতিক দুর্যোগগুলো প্রতিরোধ করা প্রায় অসম্ভব, তো এগুলো থেকে সতর্ক থাকাই শ্রেয়। এবং তোমার কি করতে হবে, তাদেরকে আমরা কি দিতে পারি, আমাদের কি বলে ওটা, এই আর্থিক সহায়তাও দিতে পারি আমাদের সরকার থেকে। পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি বলতে আমরা সাধারণত প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আগে কিছু সিমটম থাকে যেগুলো যারা এগুলো নিয়ে রিসার্চ করে তারা এই জিনিসগুলো বুঝতে পারে। তো এই জিনিসগুলো ভেবে সেই অঞ্চলে পূর্ব প্রস্তুতি থাকতে পারে। যেমন ধরো, ভূমিকম্প হওয়ার আগে মানুষজন চিন্তা করতে পারে যে এই এলাকায় ভূমিকম্প হবে, কিছু সিমটম থাকে, ওগুলো খেয়াল করলে বোঝা যায়। ধরো, চিন্তা করা হলো যে ঢাকায় ভূমিকম্প হবে, তাহলে কি করতে হবে, ঢাকায় রেড অ্যালার্ট করতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা ছাড়তে হবে। যদিও ঢাকা যদি একদিনে মানুষজন ছাড়তে যায়, তাহলে ছাড়তে গিয়েই দেখা যাবে, মনে করো জামে পড়েই 4-5 দিন লেগে যাবে, বুঝছো? কারণ ঢাকা একদিনে খালি করা মোটেও সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার। কারণ ঢাকায় এত পরিমাণে পপুলেশন যা বলার মতন না। তো যাই হোক, এই ছিল আর কি আমাদের পড়া।